আয়ান আমাকে ক্ষমা করে দাও, আমি কখনোই ভাবতে পারি নাই এভাবে ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে। তুমি প্লিজ তোমার ভাইয়াকে এইসব বলো না, ওরা জানলে আমাদের ভুল বুঝবে। আমি তোমার ভাইয়ের জায়গায় কাউকে দিতে পারবো না। আমরা একে অপরকে কত ভালোবাসি তুমি তো জানো আয়ান। আপু শান্ত হন, এত কান্না করেন না, মাথা ব্যথা করবে। আমি জানি আপনি ভাইয়া একে অপরকে কত ভালোবাসেন। আপনি চিন্তা করেন না, এই কথা কেউ জানবে না। আর ডিভোর্স দেওয়াটা এখন দেওয়া সম্ভব হবে না। এখন এমন একটা উকিল ধরতে হবে যে আব্বু বা আপনার আব্বুর পরিচিত না। আয়ান প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন কিছু হবে কখনোই ভাবতে পারি নাই। ওরা এভাবে আমাদের ভুল বুঝবে। আমার নিজের কাছে ঘৃণ্য লাগছে। আমার জন্য তোমার শরীরে কলঙ্কের দাগ লাগলো। ভাবি কান্না করেন না তো, লাগেজ গুছিয়ে নেন, ভাইয়া স্টেশনে অপেক্ষা করবে, চলেন। নদী চোখের পানি মুছতে মুছতে রুমে গিয়ে লাগেজ গুছিয়ে নিল। অ্যান সোফায় বসে থেকে গেম খেলতে লাগলো। নদী রেডি হয়ে বসার ঘরে আসলে অ্যানকে বলল, আয়ান চলো। হয়েছে আপনার? হুম। অ্যান ব্যাগ কাঁধে নিয়ে লাগেজ বাম হাতে নিয়ে যেতে লাগলো। নদী বাড়িওয়ালার সাথে দেখা করে বিদায় নিয়ে আয়নকে নিয়ে বের হয়ে গেল। দুজন সোজা স্টেশনে চলে গেল। আয়ন নদী বসে পড়ল বেঞ্চিতে। আয়ন ফোনে গেম খেলতে লাগলো। নদী নিচের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। আল্লাহ, এটা আমার সাথে কি হলো? আয়ান না হয়ে অন্য কেউ হইলে তাও একটা ব্যাপার, পিচ্ছি একটা ছেলে, তার সাথে কিভাবে আমার সাথে মিলিয়ে ওরা এমন করলো? আমি ওর দিকে কিভাবে তাকাবো? এতদিন ছোট ভাই হিসেবে দেখেছি, আর শেষমেশ কিনা হাজবেন্ড হয়ে গেল। নদী কথাগুলো ভাবতেই আয়নের দিকে তাকাতেই নদীর কান্না আসতে লাগলো। নদী ভাবতে লাগলো, ওর কোনো মাথা ব্যথা নেই। বিয়ে কি জিনিস যদি বুঝতো তাহলে যে কি হইতো। আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। ট্রেন আসলে আয়ন ব্যাগ কাঁধে নিয়ে লাগেজ নিয়ে বলে। চলেন তাড়াতাড়ি উঠে পড়ি। আয়ন যেতে লাগলো। নদী আয়নের পিছন পিছন যেতে লাগলো। দুজন ট্রেনে উঠে পড়লো। দুজন নিজেদের সিটে বসলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ান কই রে তুই? আমি কোচিং যেতে পারবো না আজ। আমি নদী আপুকে নিতে এসেছি। বাসায় যেতে যেতে কোচিং ধরতে পারবো না। তুই আমার জন্য নোট করে রাখিস। ঠিক আছে, তাহলে সাবধানে আসিস, এসে আমার সাথে দেখা করিস। ঠিক আছে। আয়ন কল কেটে দিয়ে আবার গেমের ভিতরে ঢুকলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলে ওঠে, আয়ান, তুমি আমাকে আগে ম্যাম বলে ডাকতে। ম্যাম বলো আমাকে, আর আপু ডেকো না। কেন? আপনি তো আপু হন। আমি আর তোমার আপু না, আমি তোমার স্ত্রী হয়ে গেছি। তাই আর আপু ডেকো না, ম্যাম বলে ডেকো। নদীর কথা শুনে আয়ন অবাক হয়ে তাকিয়ে বলে, বউ হইলে আপু বলা যাবে না? না, ওকে ভাবি বলে তো ডাকা যাবে। তুমি ম্যাম বলে ডেকো। ওকে। আয়ান শোনো, তুমি আমাকে প্রমিস করো আমাদের বিয়ের কথা কাউকে বলবে না। বললে কি সমস্যা হবে? আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, তুমি কি চাও আমাদের এত বছরের ভালোবাসা এক নিমেষে শেষ হয়ে যাক? না না, এটা কেন আমি চাইবো? আপনাদের তো আর কিছুদিন পর বিয়ে। প্লিজ প্রমিস করো কাউকে কিছু বলবে না। ওকে প্রমিস, আমি কাউকে বলবো না। আয়ন প্রমিস করে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। নদী আয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 3 ঘন্টা জার্নি করে দুজন ট্রেন থেকে নেমে পড়ল। আয়ন নেমে রাফিকে কল দিল। রাফি কল কেটে বাইক নিয়ে স্টেশনে চলে আসলো। বাইক নিয়ে আসলে আয়ন বলে ওঠে, ম্যামকে নিয়ে যাও, আমি লাগেজ নিয়ে আসছি। একসাথে যাই, লাগেজ এখানে বাদলে তো হয়ে যাবে। রাফি আয়নের হাত থেকে লাগেজ নিয়ে বাইকের সাথে বাঁধল। রাফি বাইকে উঠে পড়ল। আয়ন উঠলে নদী আয়নের কাঁধে হাত দিয়ে উঠল। রাফি নদীকে বলল, কি ব্যাপার জান, আজকে এত চুপচাপ কেন? রাগ করেছো নাকি? না, রাগ কেন করব? জান বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে আসতাম, বাট আজকে কাজ পড়ে যাওয়ায় আব্বুর সাথে গিয়েছিলাম। সমস্যা নাই, আমি রাগ করি নাই। জার্নি করছি, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। আচ্ছা জান, তুমি আয়ানকে ধরো, আমি বাইক স্পিড বাড়িয়ে দিচ্ছি। নদী আয়নের কাঁধে হাত রাখলো শক্ত করে। নদী আয়নের দিকে তাকিয়ে থাকতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো।
নদীর সাথে সাথে আয়নকে ছেড়ে দিল, বাইকের পিছনে শক্ত করে ধরে বসে থাকলো। সামনে বিট আসলেই নদী নিজেকে সামলাতে না পেরে আয়নের উপরে এসে পড়ল। আয়ন পিছনের দিকে তাকিয়ে বলে, ভাইয়া বাইক থামাও। ম্যাম ঠিক আছেন তো? রাফি বাইক থামালে নদী নেমে পড়ল। আয়ন নেমে বলে ওঠে, ভাইয়া তুমি মাঝখানে বসো, আমি বাইক চালাই। পারবি তিনজনকে নিয়ে? হ্যাঁ পড়ব। ভাই অ্যাক্সিডেন্ট করিস না। নদী, কি তোমার কোনো সমস্যা হচ্ছে? না। ভাই নদীর সমস্যা নাই, তুই ভালো করে বাইক চালানো শিখে নিস। এখন আমি চালাই। না আমি বাইক চালাবো। ম্যামের সাথে ধাক্কা মারলে কেমন যেন লাগে। তুমি হয় মাঝখানে বসো, আর না হয় আমি রিক্সা নিয়ে যাই। আয়নের কথা শুনে রাফি ভুরকুচকে তাকালো। রাফি বলে ওঠে, আচ্ছা তুই চালা, বাট আস্তে চালাস ভাই। ওকে। আয়ন বাইকে উঠে পড়ল। রাফি তার পিছনে, নদী উঠে পড়ল। আয়ন আস্তে আস্তে বাইক চালাতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। ক্লাস 10-এ পড়ে ছেলেটা, আর 5 ফিট 10, তো ছেলেটার মতো অতটাই চালাক হয় নাই। মেয়ে মানুষের ছোঁয়া পেলে মনের ভেতরে ভালো লাগা কাজ করলে বা কিছু হইলে কয় নাকি? কি হলো ব্যাপারটা? নদী ম্যামের স্পর্শ এখন অন্যরকম ফিল হইল কেন? ওনার আগের স্পর্শ আর এখনকার স্পর্শর ভিতরে অন্যরকম ফিল হচ্ছিল কেন? ওনার সাথে আমার বিয়ে হয়েছে জন্য কি এমন হচ্ছে নাকি? যাই হোক, বাজে কোনো কিছু ভাবিস না। উনি তোর ভাবি হবে, এইটাই শেষ কথা। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে বাসার ভিতরে বাইক থামালে দুজন নেমে পড়ল। রাফি লাগেজ খুলে আয়ন বলে ওঠে, ভাইয়া ম্যামকে তাহলে লাগেজ নিয়ে গিয়ে ওনার ফ্ল্যাটে রেখে আসো, আর আমি বাইক নিয়ে বের হইলাম। কই যাবি? এত দূর জার্নি করে গেলি আসলি, রুমে গিয়ে রেস্ট নে যা। না আমি ঠিক আছি, আর আমার আসতে রাত হবে। ও ভাইয়া কিছু টাকা দিতে পারবে? কত লাগবে? 200 দিলে হবে। নে 400 টাকা। আমার বউটাকে সুস্থভাবে নিয়ে আসার জন্য 200 টাকা বকশিস। রাফির কথা শুনে আয়ন নদী হেসে দিল। আয়ন হেসে বলে, ম্যাম আপনাকে নিয়ে আসলাম, আপনার থেকেও তো পাই। কত লাগবে? থাক, আপাতত 400 দিয়ে হবে। আয়ন কথাটা বলে বাইক নিয়ে বের হয়ে গেল। রাফি নদীকে নিয়ে সোজা উপরের তলায় চলে গেল। 5 নম্বর ফ্ল্যাটে চলে গেল। নদী ওর আব্বু আম্মু ভাই বোনের সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেল। রাফি রুমে লাগেজ রেখে নদীর দিকে তাকিয়ে টান দিয়ে নদীর কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে নাকে নাক ঘষা দিলে নদী হেসে বলল, ছাড়ো, তোমার আদর লাগবে না। হবু বউকে একটুও ভালোবাসো না। ভালোবাসলে একটু তো খোঁজ খবর নিতা। আমার জান পাখি, রাগ করো না। তুমি তো জব পেয়ে গেছো, আমি তো আর পাই নাই। আমাকে নিজস্ব ব্যবসা ধরিয়ে দিয়েছে। ওইখানে কাজ করতে করতে 12টা বাজছে, আর সামনে আমাদের বিয়ে। এখন যদি আব্বুর মন রক্ষা না করি তাহলে বিয়ে আরও পিছিয়ে দিতে পারে। বুঝলাম, বাট আমি তোমাকে অনেক মিস করছি। আমি জানি তো আমার জান আমাকে মিস করছে। তা এখানে যে ট্রান্সফার হয়ে আসলে ম্যাম আমাকে কি একটু সময় দিতে পারবে নাকি? সারাদিন ক্লাস করবেন, আর কাছে যেতে চাইলে বলবেন। জান আমার কাজ আছে, কাজটা শেষ করে নেই। রাফির কথা শুনে নদী গালে কিস করে দিয়ে বলল, আমার ডিয়ার হবু বর, আপনার জন্য সময় সব সময় থাকে। আপনার শুধু আমার জন্য সময় থাকে না। আপনি নিজের কথা আমাকে দিয়ে বোঝাতে আসবেন না দয়া করে। নদীর কথা শুনে রাফি লজ্জায় বলে ওঠে, আরে দেখো, বিয়েটা হোক তখন দেখবে তোমাকে কতটা জ্বালাই। এখন তো আর বেশি কাছে যেতে দাও না। যাইতে চাইলে বলো, আগে বিয়ে বিয়ে হোক। দেখো আমি রুমের দরজা খুলবো না। রাফির কথা শুনে নদী লজ্জায় রাফিকে সরিয়ে দিয়ে বলল, যা ফাজিল, মুখে কিছু আটকায় না। যাই হোক এখন যাও, আমি ফ্রেশ হয়ে ঘুম দিব। আমিও দিই। ফাজিল, যাবে নাকি একটা দিব? নদী রাফিকে ঠেলে রুম থেকে বের করে দিল। রাফি হেসে বলে, সময় আমারও আসবে ডিয়ার। যাও তো। রাফি চলে গেল। নদী লাগেজ থেকে পোশাক বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসে ঘুমিয়ে গেল।
সন্ধ্যায় ঘুম ভাঙলে নদী চমকে উঠল। নদী উঠে চোখ খুলে দেখে সারা রুম অন্ধকার হয়ে আছে। হঠাৎ করে লাইট জ্বলে উঠলে নদী সাথে সাথে চোখের সামনে হাত দিয়ে ঢেকে নিল। তুলি বলে ওঠে, আপু তুমি ঠিক আছো? ও তুই হুট করে লাইট জ্বালিয়ে দিয়েছিস তো, তাই চোখে লাগছে। নদী কথাটা বলে চোখ ডলে সামনের দিকে তাকালে দেখে আইন ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি বলে উঠল, আপু আমাদের কি পড়াতে পারবে? তোরা বসে, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। আয়ান তুলি সোফায় বসে সামনের টেবিলের উপর বই খাতা কলম বের করে রাখলো। নদীর আম্মু ডাক দিলে তুলি চলে গেল। আয়ন একা বসে থাকতে লাগলো। নদী ফ্রেশ হয়ে বের হলে আয়ানকে দেখে বলল, তুলি কোথায়? আন্টি ডাক দিয়েছে, তাই আন্টির কাছে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, অঙ্ক বই বের করো। নদী আয়নের সামনে চেয়ার টেনে বসলো। আয়নকে অঙ্ক বুঝিয়ে দিতে লাগলো। আয়ন বুঝে অঙ্ক করতে লাগলো। নদী ফোন হাতে নিল, আয়নের দিকে আর চোখে দেখতে লাগলো। আয়নকে দেখতে বিয়ে পড়ানোর কথা মনে পড়তেই নদীর চোখ সরিয়ে নিল। তুলি ভিতরে ঢুকে বলে, ওই আয়নের বাচ্চা, তুই আমার আগে অঙ্ক করা শুরু করেছিস? তুই গেলি কেন? আমি কি তোকে বলেছিলাম যাইতে? আপু, থুক্কু মানে ম্যাম আমাকে অঙ্ক দিয়েছে, তো আমি করব না নাকি? আম্মু দুজনের জন্য নুডলস দিয়েছে। আপু এই নাও তোমার, আর এই নে তোর। তুই খাবি না? আমারটা খেয়ে নিয়েছি। ম্যাম, নুডলস খাই আর অঙ্ক করি। আয়ন নুডলস খেতে লাগলো আর অঙ্ক করতে লাগলো। তুলির দিকে তাকাতেই আয়ন বলে ওঠে, এইভাবে তাকিয়ে না থেকে নে খা। ধন্যবাদ, দে। তুলি আয়নের চামচ নিয়ে খেতে লাগলো। নদী তাকিয়ে দেখতে লাগলো। দুজনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন আস্তে আস্তে তুলি ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। তুলি রাগি চোখ নিয়ে তাকালে আয়ন অন্যদিকে তাকিয়ে বলে, তুলি, ওইদিকে ওইটা কি করে? তুলি আয়নের কথা শুনে ওই দিকে তাকাতেই আয়ন বাটির সব নুডলস মুখে পুরে নিল। নদী ভুরকুচকে তাকালে তুলি তাকিয়ে বলে, বলো তুই সব খেয়ে ফেললি? সব সময় আমার জিনিসে ভাগ বসাস কেন? তুলি আয়নকে মারতে লাগলো। আয়ন তুলির হাত থেকে বাঁচার জন্য হাত দিয়ে বাধা দিতে লাগলো। নদী ধমক দিয়ে বলে ওঠে, হচ্ছেটা কি? দুজন কি শুরু করেছো? আর তুলি এত খামখাম করস কেন? আমারটা খা। দুজনে চমকে ওঠে, তাতে চুপচাপ বসে পড়ল। আয়ন উঠে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে চলে গেল। নদী তুলির দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে থাকলে তুলি বলে, আপু এভাবে তাকাও কেন? আয়নের সাথে ঝগড়া করতে ভালো লাগে, ওর জিনিসে ভাগ বসাতে মজা লাগে, ওর মুখ দেখার মতো হয়। তুমি ওকে খেয়াল করলে দেখো, ও মুখ ফুটে কিছু বলতে না পারলে মুখ যেমন বানায়, দেখতে অসম্ভব ভালো লাগে, হাসি লাগে। চুপ কর বেয়াদব। আর যদি ওর সাথে মারামারি করতে দেখেছি, খবর আছে তোর। ওই ছেলে মানুষ, তুই মেয়ে মানুষ, দুইজন এখন যথেষ্ট বড় হইছস। আপু আয়ন ভদ্রনম্র একটা ছেলে, ওই খারাপ কিছু চিন্তা করে না। ওই অনেকটা বোকা টাইপের, প্রেম ভালোবাসা অনুভব তেমন একটা বোঝে না। তুই মনে হয় সব বুঝোস। না মানে? নদীর ধমক মারল। তুলি চুপচাপ অঙ্ক করতে লাগলো। আয়ন হাত ধুয়ে রুমাল দিয়ে হাত মুছে অঙ্ক করতে লাগলো। আয়নের ভুল গেলে নদী আয়নের হাত থেকে কলম নিতে গেলে আয়নের হাতের স্পর্শে নদী কেঁপে উঠল। নদী খাতা ঘুরিয়ে অঙ্ক দিতে লাগলো আর আয়নকে বুঝাতে লাগলো। আয়ন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। অঙ্ক বুঝে আয়ন কলম নিয়ে লিখতে লাগলো। দুজন 8টা পর্যন্ত পড়া শেষ করে আয়ন বলে ওঠে, ম্যাম, অনেকক্ষণ পড়ছি, আর পড়ব না। তুলি, পেঁয়াজ মরিচ কেটে নিয়ে আয়। আমি দোকান থেকে সব কিছু নিয়ে আসছি। তুই তাড়াতাড়ি করে ছাদে যাস। আমি এসে যদি না দেখি, খবর আছে। আপু আমিও পড়বো না। আর আয়ান, আমার জন্য চকলেট নিয়ে এসেছিস? ওকে। এই দুইজন ছাদে কি করবে? মুড়ি মাখাবো দুজন, আমরা প্রতিদিন একটা না একটা কিছু খাই। তুমি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারো, রাফি ভাইকেও ডাক দিতে পারো। আমি আসছি। আয়ন উঠে চলে গেল। আয়ন সোজা নিচের তলায় চলে গেল। বাসার ভিতরে ঢুকে সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে ফোন চার্জ থেকে খুলে বের হয়ে গেল। বাসা থেকে বের হয়ে সোজা হেঁটে দোকানে চলে গেল। দোকান থেকে সব কিছু কিনে চকলেট কিনে বাসায় যেতে লাগলো। গলির কাছে গেলে হুট করে টান দিয়ে আয়নকে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে কিস করে দিল। আয়ন কামড় দিলে মেয়েটা আয়নকে ছেড়ে দিলে আয়ন কান্না করতে করতে নিজের ঠোঁট মুছতে লাগলো আর বলতে লাগলো, রাইসা আপু, তুমি আমার সাথে এইসব কি করলে? আমি আম্মুকে বলে দিব তুমি আমার সাথে কাজটা
ঠিক করলে না। তোর আম্মুকে বলবি তো সোজা রুমে নিয়ে গিয়ে তোর শরীরে সব খুলে ফেলবো, তখন বুঝবি মজা। আই হেট ইউ। তুমি অনেক পচা। তোমার সাথে কোনো কথা নাই। কোনো বিপদে পড়লে আমি কখনোই সাহায্য করব না। তোকে কিস করছি তার মানে আমি তোর গার্লফ্রেন্ড হয়ে গেছি? তুই যদি আমার বিপদে পাশে না থাকোস তোর লস। আমার কিছু হইলে আমি তো তোকে বিয়ে করব। ধর আমাকে কেউ রেপ করলো, আমি তোর গলায় গিয়ে ঝুলে পড়বো, তখন সবাই বলবে আয়ানের বউ ধর্ষিতা। তুই অপমানিত হবি, আমার কি? বাজে কথা বলবে না। আমি তোমাকে কেন বিয়ে করব? তুমি আমার সাথে কথা বলবে না। আয়ন ওইখান থেকে দৌড়ে চলে গেল। আয়ন বাসের ভিতরে ঢুকে কান্না করতে লাগলো। আয়ন ছাদে চলে গেল। ছাদে গেলে সবাই অবাক হয়ে গেল। নদী, রাফি, তুলি অবাক হয়ে বলে, আয়ান কি হয়েছে, কান্না কেন করছো? আয়ান কি হয়েছে তোর? এমন করে কান্না কেন করছিস? তোর ঠোঁটে কি হয়েছে? বারবার হাত দিয়ে মুছছিস কেন? আর লিপস্টিকের দাগ কেন হাতে? তোমাকে বলবো না। তোমাকে বললে আম্মুকে বলে দিবে। আম্মুকে বললে ওই আমাকে রুমে নিয়ে গিয়ে জামা কাপড় খুলে দিবে। কি এসব কি বলিস? ভাইয়া আমি কথা বলি। তুলি আয়নের কাছে এসে ব্যাগ নিয়ে রেখে আয়নকে ধরে দোলনায় বসিয়ে দিয়ে তুলি বসে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে আমাকে বল। আমি না তোর ফ্রেন্ড, আমাকে কিছু বললে কি আমি কখনো কাউকে বলেছি? ওই আপুটা আজকেও আমাকে থুতু খাওয়া দিয়েছে। আমার বমি আসছে। আয়ন কথাগুলো বলে দোলনা থেকে উঠে সাইডে গিয়ে বমি করতে লাগলো। নদী, রাফি অবাক হয়ে গেল। নদী তুলিকে বলে, এইসব কি বলে আয়ান? থুতু খাওয়া দিয়েছে মানে? এই আপুটা জীবনেও ভালো হবে না, আয়নের পিছনে লেগে আছে। কতবার বললাম আপু আয়নের সাথে এমন করবেন না, তাও শোনে না। আসলে বজ্জাত একটা মাইয়া। কি হয়েছে খুলে বলো তো। আয়নকে একটা আপু আবার লিপ কিস করছে। আয়নকে উনি ভালোবাসে, আয়নের বয়সে বড়, তাও আয়নের জন্য পাগল। লুচ্চি একটা মেয়ে। তুলির কথা শুনে নদীর নিজের অজান্তে রাগ হতে লাগলো। নদী ওড়না খামচি দিয়ে ধরল। আয়নের দিকে তাকালে আয়ন কুলি করে তুলিকে বলল, তুই ওড়না পরশ নাই কেন? গরম লাগতেছে তো রুমাল দিয়ে মুছে। রুমাল ফেলে এসেছি, থাক। আমি নিচে গিয়ে হাত মুখ মুছে আসি। নদী নিজের অজান্তেই আয়নের দিকে ওড়না এগিয়ে দিল। আয়ন, তুলি, রাফি অবাক হয়ে গেল। আয়ন নদীর ওড়নার দিকে একবার তাকিয়ে রাফির দিকে তাকালো। রাফি বলে ওঠে, বাহ, দেবরের প্রতি কি ভালোবাসা। আমি একটু হাত মুছতে চাইছিলাম তাই আমার টি শার্ট ছিঁড়ে দিয়েছিল, আর আজকে দেবরকে এড়না এগিয়ে দিচ্ছে। আজ আমার একটা হবু ভাবি নাই বলে এসব থেকে বঞ্চিত হয়ে আছি। আমাকে আয়নের বউ বানিয়ে নেন, আমার ওড়না দিয়ে মুছতে দেব। জাস্ট শাট আপ তুলি। কি হয়েছে, তাকিয়ে আছো কেন? মোছো। নদীর ধমকে তুলি চুপ হয়ে গেল। আয়ন নদীর কথা শুনে মুছে নিল। আয়ন তুলিকে বলল, সব কাটা শেষ কি? হ্যাঁ, তুই এখন সব মাখা। আয়ন পার্টিতে গিয়ে বসলো। আয়ন মুড়ি মাখতে লাগলো সব কিছু দিয়ে। নদী আয়নের দিকে তাকাতে লাগলো। তুলি আয়নের সাথে দুষ্টামি করতে লাগলো। দুইজন দুষ্টামি দেখতে লাগলো। আয়নের মুখে হাসি। নদী নিজের মনে বলতে লাগলো। নদী কথাগুলো ভাবতে লাগলো। মাশাল্লাহ, আয়ানের হাসিটা তো অনেক সুন্দর, আগে কখনো তো খেয়াল করি নাই। আয়ন মাখানো শেষ করে বলে, ম্যাম ভাইয়া খাও। আয়নের কথা শুনে সবই খেতে লাগলো। আয়ন খেতে লাগলো। তুলি আর আয়ন পাল্লা দিয়ে খেতে লাগলো। রাফির ফোন বাজতে লাগলো। রাফি বারবার কল কেটে দিতে লাগলো। নদী রাফির ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু বলল না। চারজন খাওয়া শেষ করলো। আয়ন পকেট থেকে চকলেট বের করে তিনজনকে দিল। রাফি বলে ওঠে, আয়ান শোন, আমি রুমে যাচ্ছি, তোরা আড্ডা দে, আর সকালে তুলি আর তুই স্কুলে যাস। আমি টাকা রেখে যাব, আমি ভোরে বের হয়ে যাব। ঠিক আছে ভাইয়া। রাফি নদীর গালে কিস করে চলে গেল। তুলি বলে ওঠে, তোমরা থাকো, আমি এগুলো নিচে রেখে আসছি। ঠিক আছে যা। ও হ্যাঁ, আইসক্রিম নিয়ে আসিস তো, অনেক গরম লাগছে। ঠিক আছে। তুলি চলে গেল। আয়ন দোলনায় বসে পড়ল। নদী আয়নকে বলে ওঠে, আয়ান, আমাকে তোমার ভাইয়া কিস করলো, তোমার রাগ হলো না? নদীর কথা শুনে আয়ন পিছনে ভুরু কুচকে তাকিয়ে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ভাইয়া তো আপনাকে কিস করে, সেখানে আমার রাগ কেন হবে? আপনারা তো বিয়ে করবেন, আর বিয়ে করলে জামাই বউ একে অপরকে কিস করতে পারে, এইটা আমি জানি।
আমি তো তোমার বউ, তুমি আমাকে কি কিস করবে? আয়ন নদীর কথা শুনে চুপ হয়ে গেল। নদী প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে লাগলো। আয়ান অন্যদিকে তাকিয়ে বলে, আমি জানি না, আপনি তো আমার ভাবি, এটাই আমি জানি। আর ওই আপুটা নাকি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। কিস করলে গার্লফ্রেন্ড হয়ে যায়, তাই ওনাকে হয়তো কিস করতে হবে। বাট আমার ভালো লাগে না, বমি আসে। পচা আপু। কি এই মেয়ে? বলা যাবে না, বললে আপনি আম্মুকে বললে ওই আরও রেগে গিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে। আয়ান, সত্যি কি তুমি কিছু বোঝো না? আমার কেন জানি মনে হয় তুমি আসলে সব বোঝো, কিন্তু সবার সামনে এমন বোকা সেজে থাকো। দেখো, 10 স্টুডেন্ট কিছু না জানলেও অর্ধেক কিছু তো বুঝবে এবং জানার কথা। নদীর কথা শুনে আয়ন চুপ হয়ে থাকলো। আয়ন নদীর কথায় কিছু না বলে বসে থাকলো। তুলি আসলে নদী আর কিছু বলতে পারলো না। তুলি দুজনকে আইসক্রিম দিল। নদী আইসক্রিম খেতে খেতে চলে গেল। আয়ন তুলির সাথে বসে আইসক্রিম খেতে লাগলো। আয়ন অনেকক্ষণ তুলির সাথে বসে গল্প করে নিচে গেল। আয়ন নিচে নামতে সিঁড়ি ভেঙে নিচের দিকে যেতে নিলে দেখে নদী কান্না করতে করতে দৌড়ে আসছে। আয়নকে না দেখে আসতে ধাক্কা লেগে গেল। নদী পড়ে যেতে নিলে আয়ন তাড়াতাড়ি করে নদীর কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। নদী ভয়ে চোখ বন্ধ করে নিল। নদী অনুভব করলো কেউ ওকে ধরে আছে। নদী চোখ খুলে আয়নের মুখের দিকে তাকাতেই দেখে আয়ন। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আমাকে একদম টাচ করবি না। ম্যাম, কি হয়েছে? এভাবে কান্না কেন করছেন? কি হয়েছে খুলে বলেন আমাকে, দেখি সমাধান করতে পারি নাকি। কিসের সমাধান করবি? হ্যাঁ, এক ভাই আমার সাথে বেইমানি করলো, আরেকজন এসেছে সমাধান করতে। কিসের সমাধান করবি? হ্যাঁ ভাইয়া কি করছে, কি বলেন? বেইমানি করছে মানে? হ্যাঁ করছে। তোর ভাই আমাদের কোম্পানির 50% নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করছে এতদিন। আমাকে বিয়ে শুধুমাত্র আমার নামে অর্ধেক কোম্পানি নেওয়ার জন্য। নেওয়া হয়ে গেলে তোর ভাই আমাকে ডিভোর্স দিয়ে তার প্রিয় মানুষকে বিয়ে করবে। নদীর কথা শুনে আয়ন থমকে গেল। নদীকে কিছু বলার আগে নদী কান্না করতে করতে দৌড়ে চলে গেল। রাফি এসে বলে ওঠে, আয়ান, নদীকে দেখছোস? ভাইয়া, তুমি ম্যামকে ঠকিয়েছো। আয়ান, বিশ্বাস কর, আমি ওকে ঠকাই নাই। তুমি অন্য কাউকে ভালোবাসো, ম্যামকে 50% নেওয়ার জন্য বিয়ে করতে চাও। তাকে ভালোবাসো না, তাহলে তাকে স্পর্শ কেন করো? চুপ কর, ছোট্ট মানুষ, বেশি কথা বলবি না। আমাদের বিষয়ে নাক গলাস না, সামনে থেকে সর। রাফিকে সরিয়ে দিয়ে দৌড়ে যেতে লাগলো। আয়ন রাফির পিছন পিছন যেতে লাগলো। নদীদের ফ্ল্যাটের ভিতর গেলে দেখে নদী ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। তুলি বলে ওঠে, কি ভাইয়া, আপনি আপুর সাথে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলেন? রাফি, তোমার এত লোভ, সামান্য কোম্পানির 50%-এর জন্য এমন জঘন্য গেম খেলে? নদীর সাথে বিয়ে হলেও তো আমরা তোমাকে দিতাম না। আর আমার 2টা মেয়ে, 25% করে ওরা দুজন পাবে। সেখানে তুমি কিভাবে 50% ভেবে আমার মেয়ের সাথে এমন জঘন্য খেলা খেললে? আন্টি, ভুল বোঝাবুঝি হয়েছে। নদী আমার কথা বুঝে নাই, আমি অন্য কাউকে বলেছিলাম। ওটাই নদীকে না, আমার ফ্রেন্ড করবে, সেটা কলে কথা বলছিলাম। জাস্ট শ্যাট আপ রাফি। আমি নিজের কানে শুনেছি তুমি ওই মেয়েকে বোঝাচ্ছিলে, আর ওই মেয়েটা প্রেগনেন্ট। নদীর কথা শুনে আয়ন চমকে গেল। সবাই অবাক হয়ে গেল। আয়নের আব্বাম্মু আসলে কথাটা শুনে রেখে গেল। রাফি নদীর কাছে গিয়ে বলতে লাগলো, নদী, তুমি ভুল ভাবছো, আমার কথা বলি নাই, আমি তোমাকে ভালোবাসি। রাফির কথা শুনে নদী রেগে ঠাস করে থাপ্পড় মারল। রাফি রেগে নদীর দিকে তাকালে রাফি নিজেকে শান্ত করে নদীকে বুঝাতে লাগলো। নদীর শরীরে হাত দেওয়া দেখে আয়ন নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। নদী রাফির মাঝখানে ঢুকে রাফির হাত ধরে সরিয়ে দিয়ে বলল, মুখে কথা বলো, বারবার শরীরে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আয়ান, মেজাজ এমনিতেই খারাপ, সামনে থেকে সর বলছি। আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে আসবি না। রাফি কথাগুলো বলে আয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নদীর হাত ধরতে গেলে নদী ঠাস করে থাপ্পড় মেরে বলল, একদম আমার হাত ধরবি না। তোর মতো বেইমানের কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি নিজ চোখে দেখেছি ওই মেয়েটার সাথে আমার অ্যাড আছে। ওর বয়ফ্রেন্ড পেছন থেকে জড়িয়ে ধরার পিক ছিল। তোমার মতো লাগতো আমি ভেবেছিলাম, আমার মনের ভুল। বাট সত্যি ওইটা তুই ছিলি। আজ আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। তুই কি বেহায়া রে? এত কিছু হওয়ার পরেও তুই আমাকে বোঝাতে আসছিস কিভাবে? আমি তো তোকে দেখে অবাক হচ্ছি। আয়ন উঠে পড়ল। রাফি নদীকে বলল,
ওকে, আমি মেনে নিচ্ছি আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দাও। আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে সত্যিই ভালোবেসে ফেলেছি। রাফির কথা শুনে আয়নার পড়ে গিয়ে ঘুরে থাপ্পড় মেরে কিছু বলবে, তখনই রাফি বলে, আমাকে যা মারার পরে মারো, নদীকে তো বুঝতে দাও প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখন আমাদের এখান থেকে বের হয়ে যাবি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। নদী প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি নিশ্চিত তুমি আমাকে ক্ষমা করে দিবে, বলো। রাফি কথাগুলো বলে নদীকে জড়িয়ে ধরল। নদী রাফিকে সরিয়ে দিতে লাগলো। আইন বাধা দিতে যেতে চাইলে তুলি হাত ধরে ফেলল। নদী রেগে বলে ওঠে, তুই কাপুরুষের মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর বউকে একজন জোর করে জড়িয়ে ধরে আছে। তোর কি কোনো দায়িত্ব নাই নাকি? নিজের স্ত্রীকে অন্য কারোর থেকে রক্ষা করার কি সাহস নাই তোর নাকি? নদীর কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। আয়ন তুলির হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে আয়নের হাত ধরে টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, ভাইয়া, আমার বউয়ের থেকে দূরে থাকো। আমার বউ যখন বলে দিয়েছে তাকে রক্ষা করতে, তখন তো আমাকে করতেই হবে। বেয়াদবি মাফ করো। আয়নের কথা শুনে সবাই যেন থমকে গেল। আয়নের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। রাফি বলে ওঠে, এসব কি বলছিস? তোর বউ মানে? আয়ান, এসব কি ধরনের কথা? ওই তোর কত সিনিয়র হিসাবে, ও তোর বড় আপুর মতো। জানি, বাট উনি আমার বউ হয়। আয়ান, এইসব বাজে কথা বলতে হয় না। ওই তোর বড় আপুর মতো এইসব কথা কি বলিস? এইসব কে শিখাইছে? আপু হয় না আম্মু, উনি আমার বউ হয়। বউ আপনি সব বলেন। আপনি তো আমাকে প্রমিস করিয়েছেন আমি যেন কিছু না বলি। নদী, আয়ান এসব কি বলছে? তোকে বউ বলছে কেন? আর তুই ওকে স্বামী কেন বললি? ওই ঠিক বলছে, ওই আমার হাজবেন্ড হয়। আজকে আমাদের বিয়ে হয়েছে। কি? বিয়ে করছো মানে? মাথা ঠিক আছে আয়ান? তোমার কত ছোট? সব দোষ তোর। তোর জন্য আয়নকে বিয়ে করতে বাধ্য হয়েছি। নদী, পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার এক ছেলের সাথে প্রেম করে আরেকটা ছেলের সাথে বিয়ে কিভাবে করলে? আমার ছেলেকে তুমি ভুলিয়ে ভালিয়ে নিশ্চয়ই বিয়ে করছো। আমার ছেলে ছোট মানুষ, বিয়ে করার সাহস তো দূর, বিয়ে কি জিনিস সেইটাই ভালো মতো জানে না। দেখো, তাহলে কে ধোকা দিয়েছে? এই আমাকে ধোকা দিয়েছে। আর আয়ান, তুই জানোস আমাদের বিয়ে কয়েকদিন পর, আর তুই কোন হিসাবে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করলি? আর নদী, নিজের চরিত্রের দিকে একবার তাকাও। আপু, তুমি এটা কিভাবে করতে পারলে? আয়নকে তো ছোট ভাইয়ের মতো দেখো বলতে, আর আজ এইসব কি বলছো? রাখ তোর ভাই। কিসের ভাই? ওই কি আমার নিজের পেটের ভাই নাকি যে ওকে বিয়ে করা যাবে না? আমি যা করেছি একদম ঠিক করেছি। এখন এখান থেকে বের হ রাফি। তোর চেহারা দেখতে ঘৃণায় শরীর গুলিয়ে আসছে। চুপ কর, তুই নিজেই একটা খারাপ মাইয়া। আমাকে বলস আমি খারাপ? আমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আর ভেতরে ভেতরে তুই আমার ভাইকে বিয়ে করলি। এই যে কত বড় খারাপ এখন বুঝতে পারছি। মুখে তো বলতি আমাকে ভালোবাসো, সব মিথ্যে ছিল। রাফির কথা শুনে নদী রেগে থাপ্পড় মেরে বলে, হ্যাঁ, আমি খারাপ। তুই ভালো মানুষ। আমার ভালোবাসা মিথ্যে ছিল, তোর ভালোবাসা সত্যি ছিল। এই জন্যই তো আমি সব সত্যি জেনে গেলাম। তুই এইটা কিভাবে করলি নদী? আয়ানের সাথে এইটা কোনোভাবেই মানা যায় না। আয়ানকে তুই কিভাবে বিয়ে করলি? বউ, সবাই তো আপনাকে ভুল বুঝতেছে। আমি আমার প্রমিস তুলে নেই। না, যার যেটা ইচ্ছে ভাবুক। আমি খারাপ মেয়ে না হইলে ওর মতো চরিত্রহীনকে ভালোবাসতাম? তোর সাথে বিয়ে হওয়ার পরেও আমি ওকে নিজেকে টাচ করতে দিয়েছি। এখানে তো প্রমাণ হয় আমি একটা খারাপ মেয়ে। শোন, তোকে আমি ডিভোর্স দিব না। তোর ভাই আমাকে আঘাত করছে না, আমার বিশ্বাস ভালোবাসা সব কিছু নষ্ট করছে না। আমি তোর উপরে প্রতিশোধ নিব। তোকে আমি ভালোবাসবো না, আবার ছাড়বও না। আমি তোর মতো সরল মনে তোর ভাইকে ভালোবেসেছি, বাট তোর ভাই আমার সাথে কি করলো? রাফিটা মানলাম, তুই নিজেও তো রাফিকে ধোকা দিলি। রাফির সাথে বিয়ে, সেখানে তুই আয়ানকে কিভাবে বিয়ে করলি? আমি সব বুঝে আগেই বিয়ে করছি। তোদের কোনো সমস্যা? নদী কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, ছি ছি, এমন জঘন্য কাজ নদী কিভাবে করতে পারলো? আমার দুধের সন্তানকে বিয়ে করে নিল, আমার সরল ছেলেটাকে ঠকালে আল্লাহ বিচার করবে। আপনার ছেলে এমন বলদ যে বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি হয়। আর আমার মেয়ে যদি জোর করতো
তাহলে আপনার ছেলে মাথায় তুলে নিত। আপনার ছেলে ইচ্ছে করে আমার মেয়েকে বিয়ে করছে। খবরদার, আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার ছেলে বিয়ের ব্যাপারে কি বুঝে? আমার ছেলেকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে, হয়তো ভয়ও দেখিয়েছিল। দুইজন প্লিজ থামবেন। এখানে বউয়ের কোনো দোষ নাই। আমি আপনাদের বলতে পারছি না বউ আমাকে দিয়ে প্রমিস করিয়েছে। তোকে কিছু বলা লাগবে না। প্রমিস ক্যান করিয়েছে, এখানে তো প্রমাণ হচ্ছে নদী আমার ছেলেকে প্রমিস করে বিয়ে করিয়েছে। নদীর আম্মু আয়নের আম্মুর সাথে তুমুল ঝগড়া বেঁধে গেল। আয়নের আপু নদীর আম্মুকে জোর করে নিয়ে গেল। সত্যি কথা বল, নদীর সাথে তোর বিয়ে কিভাবে হইল? নদী তো এমন কাজ করার মেয়ে না। ওই যথেষ্ট ভদ্র নম্র, এমন জঘন্য কাজ করার তো কথা না। সত্যি করে বল, কি হয়েছে? আমি বলতে পারবো না। বউ বলছে বিয়ের কথা যেন কাউকে না বলি। আমি তো তাকে প্রমিস করছি, প্রমিস ভাঙা যাবে না। আচ্ছা, তোদের বিয়ের কথা কে কে জানে? তোদের বিয়ের সাক্ষী কে কে ছিল? বউ যে বাসায় ভাড়া থাকতো ওই বাসায় সবাই। মানে কি, এই বাড়িওয়ালা সব জানে? হুম। আয়নের আপু আর 1 মিনিট অপেক্ষা করে না, বাড়িওয়ালাকে কল দিল। বাড়িওয়ালার সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে আয়নের আপু বলে ওঠে, এইসব কি বললো উনি? আয়ান, তুই নদীর সাথে কিছু করছস? না না, তুই এইসব কিভাবে করতে পারিস? এই সত্যি করে বলতো, ওইখানে কি হয়েছিল বিয়ে? ওইখানে বলা লাগবে না, প্রথমটুকু বলে। আমি বউয়ের খাটে পা ঝুলিয়ে শুয়ে থেকে গেম খেলছিলাম। বউ গোসল করে বের হয়ে ফোন নিতে খাটের দিকে আসতেই পিছলে আমার উপরে পড়ে যায়। তখন রুমের ভিতরে 3 জন ভাড়াটিয়া ঢুকে এমন অবস্থা দেখে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। অনেক বাজে বাজে কথা বলে, সবাইকে ডেকে নিয়ে এসে অনেক গালাগালি করে। বউ অনেক চেষ্টা করে বোঝানোর, কেউ শুনে না। পরে সবাই মিলে আমাদের 2 জনকে ধরে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেয়। ধুর, আমি না সব বলে দিলাম। আয়ন মুখ চেপে ধরে থাকলো। আয়নের আপু আয়নের কাঁধে হাত রেখে বলে, আয়ান শোন, এখন যে পরিস্থিতি, এইসব বললে কেউ বিশ্বাস করবে না আর শুনতেও চাইবে না। তোর এখন একটাই কাজ, নদী মামনিকে তোর প্রতি দুর্বল করতে হবে। মেয়েটাই অলরেডি অনেক ভেঙে পড়েছে, ওর মনের অবস্থা অনেক খারাপ। যেখানে ওই কষ্টে সব নিজের উপর দোষ নিচ্ছে। তুই কি পারবি না নদী মামনিকে ভালোবেসে সব কষ্ট দূর করে দিতে? রাফির কথা যেন না ভাবে, তুই ওর খেয়াল রাখবি। সব সময় ওর বিপদে পাশে থাকতে পারবি না বল? হ্যাঁ পারবো, কিন্তু ওনাকে দেখলে তো আমার ভয় লাগে। উনি রেগে গেলে মারবে। প্রথম প্রথম বকাঝোকা করবেই, কারণ রাফিকে যেহেতু ভালোবাসে। রাফিকে ভুলতে অনেক সময় লাগবে। তার ভেতর একটাই উপায়, তোকে ওর মন জয় করে নিতে হবে। হ্যাঁ, যদি তুই ওকে তোর ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিতে পারিস, তাহলে রাফিকে বাদ দিয়ে তোকেই ভালোবাসবে আর তোর কথাই ভাববে। কিভাবে? সব সময় নদীর আশেপাশে থাকবি। ওয়েট, আমি সবকিছু বুঝিয়ে বলি। আয়নের আপু সবকিছু বুঝিয়ে বলতে লাগলো। আয়ন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। বলা শেষ হলে আয়নের আপু বলে ওঠে, এইগুলো মেনে চলবি, আর বাকিটা তো আমি বলতে পারবো না বাপ হিসেবে। এই, তোর ফ্রেন্ডরা প্রেম করে না? হ্যাঁ করে রাকিব। গুড, ওর থেকে প্রেম করা এইসব শিখে নিবি। এইসব বিষয় তো ফ্রেন্ডদের সাথে থাকলে তো বোঝা যায়। বলো একটা। আব্বু ধমক কেন দাও? আমি কি করব? আম্মু তো আগে থেকে আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো। 2 মাস ধরে আমাকে একা ছেড়ে দিয়েছে। মায়ের দুধের বাচ্চা একটাই। যা এখান থেকে, যা বলছি ওইটাই করবি, ঠিক আছে? ওকে। আয়ন চলে গেল। আয়ন রুমে গিয়ে খাটের উপর শুয়ে থেকে ভাবতে লাগলো। ধুর, কি ঝামেলার মাঝে পড়ে গেলাম। যে রাগী বউ, ওনার হাত ধরলে লাথি মারবো। বউকে পটানোর জন্য কি করতে হবে? অনলাইনে ঘাটাঘাটি করলে তো কিছু তো পাবো। আয়ন যেই কথা সেই কাজ। আয়ন গুগলে ঘাটাঘাটি করতে লাগলো, সাথে চ্যাটজিপির সাহায্য নিতে লাগলো। আয়ন লজ্জা পেতে লাগলো আর পড়তে লাগলো। সারা রাত ঘাটাঘাটি করে 5টায় ঘুমিয়ে গেল। আয়ন ঘুমো ঘুমো চোখে বলে, আম্মু স্কুলে যাব না, আমার অনেক ঘুম পাচ্ছে। কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি রেডি হ, তোদের এক্সাম সামনে। এখন ক্লাস না করলে আন্ডা পাবি, তাড়াতাড়ি উঠে। আয়নের আম্মু আয়নকে জোর করে তুলে দিল। আয়ন ঘুমো ঘুমো চোখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হলো। দেখে নদী স্কুটি বের করছে। তুলি উঠে বসলে আয়ন বলে ওঠে, বউ আমাকে নিয়ে যাবেন?
তোর সাইকেল আছে, তুই সাইকেলে যা, আমাদের সাথে কথা বলবি না। তুই চুপ কর। এতদিন না আমার সাইকেলে গেছোস, আমি কিছু বলছি? কতটা খারাপ, সাইকেলে নিয়ে গেছে তাতে খোটা দিচ্ছে। তোর সাথে কথা বলছি না বউ, আপনি না বললে যাব না। বাহিরে দাঁড়াও। আয়ান তুলির দিকে ভেঙচি মেরে বাহিরে দাঁড়ালো। নদী স্কুটি বের করে আয়ান বলল, তুমি চালাও। আমি পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। দেখে তো সাইকেল নিলাম না। তুলে তুই পিছনে বসেক, ওকে মাঝখানে বসতে দে। আম্মুকে আমি বলে দেব। বেশি কথা বলিস না। ওই কি করছে? তোমার জামাই হয় যে ওর জন্য এত মায়া দেখাচ্ছ কেন? দেখো আম্মু, দেখো আম্মু কিন্তু বলে দিয়েছে ওদের থেকে দূরে থাকতে। তুই চুপ করবি? আয়ান বসে থাকতে থাকতে মাঝে মাঝে ঘুমে নদীর পিঠের উপরে ঢুলে পড়তে লাগলো। তুলির সাথে সাথে ধরে টেনে সোজা করে বসিয়ে দিয়ে বলে, এই ঘুমে থাকতে পারছিস না, তাহলে স্কুলে কেন যাচ্ছিস? আয়ান তাড়াতাড়ি করে ভালোভাবে বসে যেতে লাগলো। কিছু দূর যেতেই আয়ান বলে ওঠে, বউ এখানে নামিয়ে দেন। এটা কি স্কুল নাকি? গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। কি? কার গার্লফ্রেন্ড? ও সরি, আমার না, কিন্তু ফ্রেন্ডের। ওর সাথে যাব, বিশ্বাস না হইলে ওয়েট। আয়ান ফোন বের করে হোয়াটসঅ্যাপে ঢুকে রাকিবের SMS দেখালে। নদী কিছু না বলে স্কুটি নিয়ে চলে যায়। আয়ান সোজা লেকের পাড়ে গিয়ে রাকিব তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। আয়ান দূর থেকে দুজনে প্রেম করা দেখতে লাগলো। রাকিব রেগে SMS-এ বলে, শালা এইভাবে তাকিয়ে দেখলে মেয়ে পটবে কি নাকি? ওর বান্ধবীকে পটা। আয়ান SMS পেয়ে রাকিবের গার্লফ্রেন্ডের বান্ধবীর দিকে তাকালে মেয়েটা বলে, আয়ান কিছু বলবে? না আপু। ও আচ্ছা, বাট আয়ান আমরা তো ক্লাসমেট, আমাকে আপু কেন বলো? সরি সাথী, ওই রাকিব হইলে স্কুলে যাব আমি। যা শালা এখান থেকে, বোকার চন্দ্রবিন্দু কোথাকার। তুই চল না, স্কুলে পরে দেখা করিস, ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে। আয়নের কথায় রাকিব ঘড়ির দিকে তাকাতে ওর গার্লফ্রেন্ড বলে চলে যায়। রাকিব উঠে পড়ল। চারজন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেল। চারজন স্কুলে চলে গেল। ক্লাসে বসলে তুলি আয়নের দিকে তাকালো। আয়ন সাথে সাথে বসলে। তুলি রাগ হলো, কিছু বললো না। আয়ন সাথে সাথে হেসে কথা বলতে লাগলো। ম্যাম আসলে সবাই উঠে পড়লো। ম্যাম বসতে বলে সবাই বসে পড়লো। ক্লাস শুরু করে দিল। ক্লাস শেষ করে 4টায় স্কুল ছুটি হলে আয়ন সোজা তুলি রিক্সাতে উঠে পড়লে। ওই আমার রিক্সায় উঠলি কেন? অন্য রিক্সায় যা, আম্মু দেখলে অনেক রেগে যাবে। আমি তোর দুলাভাই হই, সম্মান করে কথা বল। আপু তো তোকে স্বামী হিসেবে মানেই না, সেখানে আবার কিসের দুলা ভাই তুই? চুপ কর। লোভী ফ্যামিলি একটা। সেম ইউ। আমরা লোভী না, তোরা। ওই যে তোর লুচ্চা ভাই দাঁড়িয়ে আছে কোন মেয়ের সাথে। আয়ন ডানের দিকে ঘুরে তাকাতে দেখে সত্যি। আয়ন রিক্সা থামিয়ে বলে, ভাইয়া এখানে কি করো? আর এই আপুকে? দেখতে পাচ্ছোস কি করছি? আয়ান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্কুল থেকে যাচ্ছ নাকি? জি, বাট আপনাকে তো চিনলাম না। ওই রূপা আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা মামা, চলেন। আয়নের কথায় রিক্সাওয়ালা যেতে লাগলো। রাফি আয়নের ব্যবহারে রাগ হইল। কিছুই না বলে রূপাকে নিয়ে চলে গেল। আয়ন বাসার সামনে নেমে ভাড়া দিয়ে ভিতরে ঢুকলো। উপরের দিকে তাকাতে দেখে নদী ছাদে বসে আছে। আয়ন বাসার ভিতরে ঢুকে সোজা রুমে চলে গেল। আয়ন ব্যাগ রেখে গোসল করতে চলে গেল। গোসল করে বের হয়ে নিচে দেখে রূপা রাফি দাঁড়িয়ে আছে। সবাই বকাঝকা করতে লাগলো। রাফি রেগে বলে, আমাদের বিয়ে মানলে মানো, না মানলে মানো না। আমাদের বলি নাই আমাদের বিয়ে মেনে নিতে। রূপা চলো রুমে যাব। এত বড় সাহস আমাদের মুখের ওপর চিল্লায় কথা বলস? এই দিন দেখার জন্য তোকে পেটে রেখেছিলাম। রাখতে তোমাদের বলেছিলাম কি? রাফি চুপ করো, এভাবে কেউ কথা বলে? সব দোষ তোর, তুই ভালো ব্যবহার করবি না। তুই একটা ফালতু মেয়ে, বিয়ে হওয়ার আগে বাচ্চা পেটে ধরে বসে আছোস। আয়নের আম্মু রূপাকে অনেক ধরনের কথা বলতে লাগলো। রাফি রেগে বলে ওঠে, আম্মু চুপ করবে? আমি আয়ান না যে আমার স্ত্রীকে যা ইচ্ছে বলবে। আমি চুপ থাকবো। আমার স্ত্রীকে নিয়ে একটাও বাজে কথা বলার কোনো অধিকার নেই, তোমাকে দেই নাই। আয়নের আব্বু রাফির গালে থাপ্পড় মারে। রাফি রেগে আয়নের আব্বুর দিকে হাত তুলতে আয়ন সোজা গিয়ে রাফির বুকে লাথি মারল। রাফি সোজা দরজার কাছে গিয়ে পড়ল। সবাই চোখ বড় বড় করে তাকালে আয়ন বলে ওঠে, বেশি বাড়াবাড়ি করা ভালো না। মুখে মুখে কথা বলছো, বলো তোমার সাহস কি করে হয় আব্বুর দিকে হাত বাড়ানোর? আর মিসেস রূপা, সিঁড়ি বয়ে সোজা যাবেন, একটা রুম বাদে ভাইয়ার রুমে চলে যান।
ওদের এই বাড়িতে কোনো জায়গা হবে না। আম্মু, দয়া করে রাগ কম করেন। ভুলে যাবেন না ওনার পেটে আমাদের বংশধর আছে। ভাইয়া, সাথে রাগ করেন না বা এই আপুর সাথে, বাট বাবুর সাথে কোনো অন্যায় আমি মেনে নিব না। বাবা মায়ের জন্য কেন সন্তান কষ্ট পাবে? ওই যেমন ও সন্তানও তেমন হবে। কতটা নিচু মনের মানুষও রিলেশন করছস, আমাদের বললেই পারতি। শুধু শুধু নদীর লাইফটাই নষ্ট কেন করলো? ওই মেয়েটার কি অন্যায় ছিল? মেয়েটা শুধু ওকে ভালোবেসেছিল, হ্যাঁ? ওর মতো ডেমাগি মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ওকে আমার সহ্য হইতো না। ছোট্টবেলা থেকে আমার সব কিছুই ভাগ বসাতো, বিরক্ত করছিল। ভাইয়া, মুখ সামলিয়ে কথা বলো। ওনাকে নিয়ে রুমে যাও। আমি মনে করি তোমার স্ত্রীর ব্যাপারে যেমন তুমি অন্য কাউকে কোনো অধিকার দাও নাই, তেমন আমার স্ত্রীর সম্পর্কে তোমার মুখ থেকে কিছু শুনতে চাই না। দেখো, তোমার আদরের দুধের বাচ্চা একদিন ওই মেয়ের ছায়া পড়ে দেখো ব্যবহার কি হয়েছে। এত বড় বড় কথা, আর আমি ওর বড় ভাই, আমাকে লাথি মারলো। আব্বুর দিকে হাত তুলবে, আর তোমাকে আমার বড় ভাই মানা লাগবে। আমার সরল রূপ দেখেছো, আমার আসল রূপ দেখতে এসো না। নিজের মতো থাকো, ওনাকে নিয়ে বেশি বুঝো না। মানে এতদিন যা ব্যবহার করছোস সব তোর নাটক ছিল? ক্লাস 8 পর্যন্ত ঠিক ছিল। এই 2 বছর অনেক পরিবর্তন হয়েছি। আম্মু আব্বুর ভয়ে আগের মতো থেকেছি। পাক্কা অভিনেতা তুই। যেইটা ভালো বোঝো। আম্মু আব্বু, দয়া করে বাচ্চাটার জন্য ওদের থাকতে দাও। অ্যান কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে গেল। অ্যান সোজা সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। অ্যান নদীর পাশে বসে বলল, বউ কান্না করে কি হবে? যে মানুষ আমাদের ঠকায় তাদের মনে রেখে কান্না করা লাগে না। তুমি যত তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে তত মনে পড়বে। তার থেকে একটা কাজ করতে পারো, ভাইয়া যত অন্যায় তোমার সাথে করছে সেই সব মনে গেঁথে নাও, বারবার ওইসব ভাবো। এখান থেকে যাও। না, যেতে বলছি, যাও। নদীর কথা শুনে আয়ন নদীর মুখে হাত দিয়ে ঘুরিয়ে সোজা নিজের দিকে করে ঠোঁট দিয়ে পানিগুলো চুষে নিতে লাগলো। নদী কেঁপে উঠে আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলে আয়ন নদীর ঠোঁটে আলতো করে কিস দিয়ে চালে। সাথে সাথে নদী আয়নের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোরা দুই ভাই লুচ্চা, সুযোগ পেলে খালি গায়ে হাত দেওয়ার অভ্যাস। আবার তুই সোজা ঠোঁটে কিস করে দিলি। তুই তো তোর ভাইয়ের থেকে এক ধাপ উপরে। নদী, তুমি আমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আবার এসেছে আমাকে স্ত্রী বলতে। শোন, তোদের দেখলে আমার ঘৃণা হয়। তুই দয়া করে আমাকে জ্বালাস না, আমাকে একা থাকতে দে। আর না হয় তোর ভাই তো আমাকে ভেতর থেকে মেরে ফেলেছে, তুই আমার গলা চেপে মেরে ফেল। আয়ান নদীর কথা শুনে সোজা কোলে তুলে নিল। নদী নামিয়ে দেওয়ার জন্য চিৎকার করতে লাগলো, আয়নের বুকে মারতে লাগলো। আয়ন জোর করে নিয়ে যেতে লাগলো। তুলি নদীর আব্বু দৌড়ে বের হইলে দেখে আয়ন নদীকে নিয়ে যাচ্ছে। নদীর আম্মু গিয়ে সোজা আয়নের গলার পিছন থেকে ধরলো। আয়ন পিছনে তাকাতে নদীর আম্মু নদীকে ধরে আয়নকে ঠাস করে থাপ্পড় মারল। আয়ন নিজেকে সামলাতে না পেরে সোজা সিঁড়ির এক কানি থেকে কপালের সাথে ধাক্কা লেগে কপাল ফুলে গেল। নদী দৌড়ে গিয়ে আয়নকে তুলতে দেখে আয়নের কপাল ফুলে রক্ত জমে গেছে। আয়ান, ঠিক আছো? হ্যাঁ। আম্মু এভাবে থাপ্পড় কেন দিলে? আর একটু হলে চোখে লাগতো। লাগলে লাগতো, আমার সাথে চল, ওকে ছাড়। নদীর আম্মু নদীর হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে আয়ন উঠে নদীর আরেক হাত ধরে নদীর আম্মু রেগে বলে ওঠে, আয়ান, নদীর হাত ছাড় বলছি। আন্টি, নদী আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমি নিয়ে যাব। কিসের স্ত্রী? তোদের বিয়ে আমি মানি না। আপনি মানেন আর না মানেন এইটাতে কিছু যায় আসবে না। আমরা স্বামী স্ত্রী, এটা আইনের খাতায় লেখা আছে। আমরা সব কিছু মেনে বিয়ে করছি। সো আপনার মানা দিয়ে আসে না। এতটুকু ছেলে, এত পাকনা পাকনা কথা, এক রাতের ভিতরে এত চেঞ্জ? বিয়ে করছি, চেঞ্জ তো হতে হবে। নদী, আমার সাথে ভালোই ভালোই চলো, না হইলে আমি তোমাকে তুলে নিয়ে যাব। আমার হাত ছাড় আয়ান। আমি বললাম তো তোকে আমি স্বামী হিসেবে মানি না। মানতে হবে না, আমি তো মানি। আয়ন নদীকে টান মেরে নিজের কাছে নিয়ে এসে কোলে তুলে নিল। নদীর আব্বু তুলে হা হয়ে গেল। নদীর আম্মু কিছু বলবে তখনই নদীর আব্বু হাত ধরলো। নদীর আব্বু বলে, ওর স্ত্রী ওই নিয়ে যাবে নাকি কি করবে ওই ভালো জানে। এখানে আমাদের নাক গলানো ঠিক না।
ওদের যেতে দাও। লাভ ইউ শ্বশুর মশাই। আয়ন কথাগুলো বলে নদীকে নিয়ে যেতে লাগলো। নদী আয়নকে ছেড়ে দিতে বলতে লাগলো। নিচে গেলে নদীর চিল্লাপালার শব্দ শুনে আয়নের আব্বু আম্মু কাজের লোকেরা দরজা খুলে আয়ন নদীকে নিয়ে ভিতরে গেল। আয়নের আব্বু আম্মু অবাক হয়ে গেল। আয়ান, হচ্ছেটা কি? আমার বউকে শ্বশুর বাড়িতে রাখতে পারবো না, তাই আমার বাসায় নিয়ে আসলাম। ওকে ছাড়। না। আয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। রাফিকে দেখে নদী রাগ পাড়তে লাগলো। নদী বলতে লাগলো, ছাড় বেইমানের বংশধর, ছাড়। বেইমানের বউ, চুপ করবা। এত নড়াচড়া করে বাবারে। আমাকে নামিয়ে দে, না হইলে আমি কিন্তু কামড় মারবো। যাক বাবা, এই দেখি কষ্টে রাক্ষসী হয়ে গেছে, মানুষের মাংস খেতে চাচ্ছে। কি বললি? আমি রাক্ষসী হয়ে গেছি? মনে তো তাই হচ্ছে। নদী রেখে কামড় দিতে যাবে আয়ন তাড়াতাড়ি করে খাটের উপর ফেলে দিয়ে নদী রেখে আয়নের চুল ধরে টান মালে সোজা আয়ন নদীর উপরে কি বলল। আয়ন নদী দুহাত খাটের সাথে চেপে ধরে নদী লাথি মারতে যাবে, সাথে সাথে আয়ন ঠোঁটে কিস করে বলল, বউ শান্ত হও, আমি যা বলবো তুমি জাস্ট উত্তর দিবে। আয়ান ছাড় আমাকে, হাতে ব্যথা লাগছে কিন্তু। ছাড়লে মারবে? আচ্ছা, আমার কথাটা উত্তর দাও। তুমি যেমন কষ্ট পাচ্ছ, তুমি কি চাও ভাইয়াকে জেলাস ফিল করাতে চান? জেলাস ফিল কি? তোদের ফ্যামিলিকে আমি তিলে তিলে মারবো, লোভ করা বের করব। ও আচ্ছা তাই। আপনি তো দেখি বোকা একটা মেয়ে, যে কষ্ট দিয়েছে তাকে শিক্ষা দেওয়া উচিত। তার বদলে অন্য কারো ক্ষতি কেন করবেন? শুনেন ভাইয়া, যত অভিনয় করে থাক না কেন, একটু হইলেও আপনাকে ভালোবাসে। তাই বলি কি, আপনি সবার সামনে আমার সাথে অনেক ভালো ব্যবহার করবেন। আমার প্ল্যানটা শুনেন পুরোটা। আয়ন নদীকে বুঝাতে লাগলো। নদীর সব কিছু শুনে বলল, প্ল্যানটা সুন্দর, কিন্তু কাজে দিবে কি? আর তুই কিন্তু ঘরের ভেতরে অধিকার খাটাতে আসবি না। আরে ধ্যাত না, সবার সামনে শুধু সুখী দম্পতি হিসাবে দেখাবো, আর আমাদের প্ল্যান সফল হবে। তখন আপনি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাইয়েন। ওকে। ওকে। যাই হোক, কিছু খাবেন নাকি? কিস। আয়নের কথা শুনে নদী রাগী লুক নিয়ে তাকালে আয়ন হেসে বলে, আরে মজা করছি। আচ্ছা একটা কথা বলতো, কি? যে ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমাদের সাথে তাল মেলাচ্ছ কেন? বেইমানদের আমার সহ্য হয় না। বেইমানদের দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আরে কেন, আগে প্রেম করেছিলে নাকি? না, বাট আমার কেন জানি কেউ কাউকে ঠকালে ওই মানুষকে দেখলে আমার ঘৃণা লাগে, রাগ হয় অনেক। চকলেট খাবেন নাকি? ভালো লাগছে না। ওটা তোমার ভাবে ছিল? হ্যাঁ। ভালো। আচ্ছা আমাকে বাবু গিফট করতে পারবে? বাবু হয়ে গেলে দুজন আলাদা হয়ে যাব। আমি আর কাউকে ভালোবাসতে চাই না। বাবু হইলে আমি বাবুকে নিয়ে অনেক দূরে চলে যাব। কি বলেন? হ্যাঁ ঠিক বলছি। তুমি আমাকে বাবু গিফট করলে অনেক খুশি হব। বাবুকে নিয়ে তো চলেই যাব, তারপর তুমি পড়াশোনা শেষ করে সুন্দর একটা মেয়েকে বিয়ে করে নিও। তুমি দেখতেও স্মার্ট হ্যান্ডসাম, তোমাকে যে কেউ ভালোবাসবে। নদীর কথা শুনে আয়ন চুপ হয়ে গেল। আয়ন নদীর দিকে তাকাতে দেখে নদীর চোখ গড়িয়ে পানি পড়ছে। আয়ন বলে ওঠে, আমার সন্তান তো আমার রক্ত বইবে, আর আমার রক্ত ভাইয়ার রক্ত তো সেম। সেই বেইমানের রক্ত তো হলো, সেখানে লাভ কি? আমি এত কিছু শুনতে চাই না। তুমি তো আমার হাজবেন্ড হয়ে গেছো, আমাকে কি সাহায্য করতে পারবে? বিশ্বাস করো, তোমার ভাইকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, বিশ্বাস করতাম। অথচ সেই আমাকে না, আমার বাপের 50% চোখে পড়েছে। এটা ভাবতে ঘৃণায় শরীর গুলিয়ে আসছে। আমি জীবনেও কাউকে ভালোবাসা তো দূর, বিশ্বাস করতে পারবো না। আমি আর কোনো সম্পর্কে জড়াবো না। তুমি আমাকে গার্লফ্রেন্ড ভাবো। দেখো না কতজন গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করে, কোনো খোঁজ খবর নেয় না। তুমিও সেম কাজ করবে, পারবে না? বাবুদের আমি ভালোবাসি, সেখানে আমার সন্তান হইলে আমি তাকে দূরে রাখতে পারবো না? না, এটা সম্ভব না। আপনাকে যা বলছি ওইটাই করেন। ওইটা যদি করি সব থেকে বেশি জেলাস ফিল করবে যখন দেখবে আমি প্রেগনেন্ট, তার উপরে তুমি আমাকে অনেক কেয়ার করো, দুজনের মধ্যে অনেক ভালোবাসা, তখন এমনিতেই ওই জ্বলবে। এটাও ঠিক। আচ্ছা দেখা যাক, কিন্তু আমি বাবুকে ছাড়া কিভাবে থাকবো? আমি যেখানেই যাই তোমাকে আমি আমার ঠিকানা দিয়ে যাব। তুমি যখন সময় পাবে তখন দেখা করতে আসবে। আর তোমার যে স্ত্রী হবে তখন সেও তো মা হবে। আর যত ইচ্ছে বাবু নিও। তাও ঠিক। ওকে যান, আপনার এই উপকার করে দিব। ওকে, রাতে দুজনের বাসর রাত হবে। নদীর কথা শুনে আয়ন লজ্জায় লাল হয়ে গেল। নদী নিজেও লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। আয়ন উঠে মিনি ফ্রিজ থেকে স্পিড বের করে নদীকে দিয়ে বলল, নিন খান, অনেক গরম।
এসি একটু বাড়িয়ে দাও। ওয়েট। আয়ন এসজি পাওয়ার একটু বাড়িয়ে দিল। আয়ন এসির পাওয়ার একটু বাড়িয়ে দিল। আয়ন বারান্দায় গিয়ে স্পিড খেতে লাগলো। ফোন সামনে ধরতে মুখের দাগটা দেখে চমকে উঠল। আয়ন স্ক্রিন চালু করে ক্যামেরায় দেখতে লাগলো। আয়ন হাত বুলিয়ে স্পিড খেয়ে ফোন চালাতে লাগলো। নদী আয়নের রুম গোছাতে লাগলো। আজান দিলে আয়ন উঠে রুমে আসলে দেখে পুরো রুম গোছানো। আয়ন বলে ওঠে, আরে বাহ, বউ থাকলে তো অনেক সুবিধা। নামাজ পড়তে যাবে না নাকি? যাবো। অ্যান্ড ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে অজু করে মাথায় টুপি পরে চলে গেল। নদী অজু করে এসে নামাজ পড়তেই জায়নামাজের উপর দাঁড়িয়ে গেল। এদিকে আয়ন নামাজ পড়তে মসজিদে চলে গেল। নামাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে দেখা করতে চলে গেল। ওদের সাথে আড্ডা দিয়ে এশার নামাজ পড়ে আয়ন বাসে এসে সোফায় বসে টিভি চালু করলে নদী বলে ওঠে, আয়ন পড়াশোনা নাই নাকি? কখন বের হয়েছিলে? আসলে কখন? জান একটু কাজ ছিল, পড়তে বসবো। তুমি কি করো এইসব? বিয়াদব, আমার সামনে বউকে জান বলস? আম্মু এটা কমন বিষয়। ও সরি জান, তো তুমি বউ তাহলে কলিজা? আয়নের কথা শুনে নদী আয়নের আম্মু রাফি ভুরকুচকে তাকাতে রূপা মিটিমিটি হাসতে লাগলো। ফাজিল ছেলে, যাও পড়তে বসো। আমার কাজ প্রায় শেষের দিকে, এসে তোমাকে পড়াবো। যত তাড়াতাড়ি পড়া শেষ করবে তত তাড়াতাড়ি গিফট পাবে। নদী কথাটা বলে মুচকি হাসি দিল। আয়নের চোখ খুশিতে বলে ওঠে, তাহলে তাড়াতাড়ি যাই, পড়তে বসিকা। কিসের গিফট দিবে? শাশুড়ি আম্মু সব বিষয়ে এত শুনতে হয় না। এটা আপনার ছেলে, আমার পার্সোনাল ব্যাপার। বুঝেছি, কি গিফট দিবে? রূপা হাসতে লাগলো। নদী হাসি দিয়ে কাজ করতে লাগলো। রাফি নদীর দিকে আর চোখে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, আমার ভাই ওকে কি জাদু করলো যে এত তাড়াতাড়ি আমার দেওয়া ছ্যাঁকা ভুলে গেল? ওকে দেখে তো মনে হচ্ছে না আমি যে ওর সাথে অন্যায় করেছি। এতে ওর কিছু যায় আসে? রাফির দিকে নদীর চোখ যেতেই বুকের ভিতর ঢুক করে উঠল। নদী নিজেকে কন্ট্রোল করে কাজ শেষ করে তাড়াতাড়ি করে রুমে চলে গেল। রুমে গেলে দেখে আয়ন পড়ছে। নদী খাটের পর পা ঝুলিয়ে বসে কান্না করতে লাগলো। আয়ন পিছনে ঘুরে তাকাতেই আয়ন নদীর কাছে গিয়ে হাতে হাত রেখে বলে, আপনি তো নিজেই জেলাস ফিল করে কান্না করছেন। কেন কান্না করব না? যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, আজ সেই অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে। আর আমি কিনা সেই সব তাকিয়ে তাকিয়ে দেখছি। ওকে দেখলে আমার বুকের ভেতরে ঝড় উঠে যায়। 2 বছরের ভালোবাসা আমি কিভাবে ভুলে যাব? আয়ন নদীকে বাহুর সাথে জড়িয়ে নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলে। নদী আয়নের বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। আয়ন নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন নদীর মুখ তুলে নদীর চোখে পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। নদীকে আস্তে আস্তে শুইয়ে দিল। নদী সরিয়ে দিতে গেলে আয়ন নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী আয়নকে সরানোর চেষ্টা করতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীকে মাতাল করে দিতে লাগলো। নদী প্রথমে সরানোর চেষ্টা করলে নিজের পক্ষে কন্ট্রোল করতে না পেরে আয়নের সাথে তাল মিলাতে লাগলো। আয়ন নদীকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিতে লাগলো। আর নিজের শার্ট একটানে খুলে পড়ল। নদী আয়নের শরীর খামচে ধরতে লাগলো। আস্তে আস্তে হারিয়ে গেল। অনেকক্ষণ আদর করার পর আয়ন নদীর উপরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। নদী ভাবনার জগৎ থেকে বের হলে আয়নকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চিল্লাইয়ে বলতে লাগলো, শুরু হয়ে গেছে স্বামীর অধিকার খাটানো, তাই না? তোর কি লজ্জা করলো না আমার সাথে এমন করতে? আমার বউ, আমি তো অধিকার খাটাবই। আমার বউ অন্য কারো কথা ভেবে কান্না করবে, ওইসব দেখার সময় আমার নাই। আর বউয়ের কাছে কিসের লজ্জা? নদী রেখে আয়নকে মারতে লাগলো। আয়ন নদীর মায়ের ইচ্ছে করে খেতে লাগলো আর ঠেকানোর ভান করতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, হাহা, আমাকে মারো, আমার উপরে রেগে থাকলেও তাও তো তুমি ভাইয়ার কথা ভেবে কান্না করবে না। রেগে থাকো তাও ভালো, আমার উপরে যত রাগ আছে খাটিয়ে নাও। আয়ন কথাগুলো ভেবে নদীকে বলতে লাগলো, কিসের চালে ভাত খান, এত শক্তি কই থেকে পাইছেন? তোকে মেরে হাড্ডি ভেঙে ফেলবো। যাই করেন আপনার যা ফিগার, এমন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আয়নের কথা শুনে নদী আরও রেগে গিয়ে কিল ঘুষি মারতে মারতে বলে, তুই খারাপ, সবার সামনে কিছু বুঝোস না, বোঝার ভান করস। আর এখন বউ হয়েছি আসল লোক দেখানো শুরু করছস। অবশ্যই, বিয়ে করে কি আর সিঙ্গেল থাকবো নাকি? যাই হোক, তোমার ওইখানে কিসের দাগ? নদী নিচের দিকে তাকাতে তাড়াতাড়ি চাদর দিয়ে শরীরের সাথে জড়িয়ে নিয়ে বলে, কুত্তা তুই যাবি এখান থেকে? সব তো দেখে ফেলছি, এত লজ্জা পেয়ে কি হবে? কুত্তা তুই এখান থেকে যা, না হইলে তোর নাক ফাটিয়ে দিব।
আমার নাক ফাটালে সবাই বলবে আপনি নাক ফাটার বউ। আয়ন হাসতে লাগলো। নদী চিৎকার দিবে, সাথে সাথেই আয়ন দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন গোসল করে নিল, গোসল করে বের হলে নদী পোশাক পরে বসে থাকতে লাগলো। আয়নের পিঠের দিকে চোখ গেলে নদী ভ্যাপাচাকা খেয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, ফাজিলটার পিঠের কি হাল করে ফেলেছি। ঠিক হয়েছে, ফাজিল কোথাকার, পাকনা পোলা পাইন কোথাকার। নদী উঠে লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ান আলমারি থেকে শার্ট প্যান্ট পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রাই করতে লাগলো। আয়ান খাটে বসতেই রূপা এসে বলে, ভাই আম্মা ডাকে। আপনি এই অবস্থায় এত হাঁটাহাঁটি করেন কেন? বাবা, ভাতিজির প্রতি কত ভালোবাসা। আপনি রুমে যান, এত নিচে নামা ওঠা করা বন্ধ করেন। ভাইয়াকে বলেন যে আপনার খাবার ঘরে দিতে। শ্বশুর বাড়িতে কেউ এভাবে থাকে নাকি? আর কিছু হবে না। নদী কোথায় গেছে? উনি গোসল করতে গেছে। তাহলে গিফট দিয়ে দিয়েছে? রূপা কথাটা বলে হাসতে লাগলো। আয়ান লজ্জা পেয়ে গেল। আয়ান বলে ওঠে, ধুর, কি বলেন এইসব? বুঝি। বসেন, না হয় নিজের রুমে যান। নিচে যাব, তোমরা তাড়াতাড়ি আসো। নিচে গিয়ে এসব বিষয়ে তুলেন না, আম্মু আব্বুর সামনে, বুঝেন তো। আরে বলবো না, চলে আসো তাহলে। রূপা চলে গেল। আয়ন মিটি হাসতে লাগলো। নদী ওয়াশরুম থেকে বের হয়ে আয়নের দিকে তাকাতে দেখে আয়ন মিটি হাসছে। কি ব্যাপার, হাসো কেন? কই এমনি। মা যা ভাগ। আয়ন ফ্লাইং কিস করলো। নদীর মুখ ভেঙচি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে হেয়ার ড্রাই করতে লাগলো। আয়ন গিয়ে নদীর হাত থেকে হেয়ার ড্রাই নিয়ে ড্রেসিং টেবিলের উপর বসে বলল, আমি করে দেই। যা ভাগ। করে দেই, আমি পারি, দেখো তো। আপনি থেকে তুমি থেকে সত কেন রে? আপনিও তো আমাকে তুমি তুই দুইটাই বলেন, আমিও দুইটাই বলবো। যখন যা মন চাইবে, যখন রাগবো অভিমান করব তখন আপনি, আর যখন ভালোবাসা মুগ্ধতার ভিতরে থাকবো তখন থেকে তুমি। ঢং। আর নদীর কথায় নাকে কিস করে দিল। কিছু বলার আগেই হেয়ার ড্রাই চালু করে দিল। চুল শুকাতে লাগলো। আইন মুগ্ধ নয়নে নদীকে দেখতে লাগলো। নদী অকট ফিল করতে লাগলো। হেয়ার ড্রাই শেষ হইলে আয়ন নদীর মাথা আস্তে দিতে লাগলো। নদীর ভালোই লাগলো, বাট বিরক্ত চাপ মুখে রেখে বলে ওঠে, আয়ান লাগছে, কচু মতো করে আছড়াও, ছাড়ো। আয়ন নদীর কথায় পাত্তা না দিয়ে চুল আস্তে দিয়ে বলল, আম্মু ডাকে, নিচে চলেন, ভাবি ডাকতে এসেছিল। তোমার ভাবি আবার এখানে কেন আসে? ভাইয়া শয়তানি করছে। এখানে ওনার কি দোষ? ওই ওর সাথে ছিল, সাপোর্ট করতো। আমার মনে হয় না উনি ভাইয়াকে সাপোর্ট করতো। যাই হোক, চলো। আয়ন নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নদী আয়নকে বলে, নদী কি করছো? নামাও বলছি, তোমার আব্বু আম্মু কিন্তু আছে। থাকগা, আমার বউ আমি বুঝে নিব। আর একটা কথা বলো তো, তুমি শাড়ি কোথায় পেলে? তুলি জামা কাপড় সব দিয়ে গেছে। ও আচ্ছা, তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগছে। তুমি যতদিন এই বাড়িতে থাকতে শাড়ি পরবে, শাড়িতে একদম বউ বউ লাগে। তোমার পছন্দ দেখে আমার কি লাভ? আমি আর শাড়ি পরবো না। তুই যেটা পছন্দ করবি ওইটাই করা বাদ দিব। হাসি রেখে কথা বলো, সবাই যেন বুঝে তোমার সাথে ভালোই আছি। আয়নের বুকে হালকা করে কিলঘুষি দিতে দিতে বলে, আয়ার নামাও, কি শুরু করেছো? ভাইয়া চেয়ারটা টান দিয়ে দাও তো। তোর চাকর নাকি? আমি টান দিলে ব্যথা পাবে, তাই ভালোই টান দাও। পারবো না। আয়ন পা দিয়ে টান দিলে চেয়ার সোজা রাফির পায়ের সাথে লাগলো। রাফির সাথে সাথে লাফ দিয়ে উঠে হাঁটু ধরলো। আর নদীকে বসিয়ে দিলে রাফি বলে ওঠে, আয়ান, বেশি হয়ে গেল না? এইভাবে কেউ চেয়ার টান দেয়? পায়ে ব্যথা পেল না? ভাবি, আম্মু আব্বু, আমি ভাইয়াকে বললাম না টান দিয়ে দিতে? ভাইয়া কি বলছে দিবে না? বললাম যে ব্যথা পাবে। জিদ করলে আমি কি করব? তোকে তো আমি। রাফি আয়নকে মারতে যাবে, সাথে সাথে নদী হাত ধরে বলে, আমার হাজবেন্ডের শরীরে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলেন? একদম ওর দিকে হাত বাড়ালে হাত ভেঙে ফেলবো। নদী রাফির হাত এক ঝটকে সরিয়ে দিল। আয়নের আম্মু বলে ওঠে, এই সবাই থামো তো, আয়ান বসে। আয়ন রাফি চেয়ারে বসে পড়ল। রাফি রেগে কিছু বলবে, রূপা হাত ধরে অন্য চেয়ারে বসিয়ে দিল। সবাই বসে পড়ল। দুজনের প্লেটে খাবার দিতে যাবে। আয়ন বলে ওঠে, আমরা এক প্লেট খাবো। সবাই অবাক হয়ে তাকালো। আয়ন নিজের প্লেটে খাবার নিয়ে নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী আয়নকে খাওয়াই দিতে লাগলো। রূপা ওদের দিকে তাকিয়ে বলে ওঠে, যাই বলো, আয়ান তোমাকে আর নদীকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে। বউ আমার মানবে না, এটা কি হয় নাকি? তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ আয়ান। বউ থাকলে দুষ্টু হইতে হয়।
আয়ান, চুপ করে খাবি নাকি থাপ্পড় মারবো? কোথায় কি বলতে হয় জানোস না নাকি? সরি আম্মু। আয়ন চুপচাপ নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী আয়ানকে খাওয়াই দিতে লাগলো। দুজনে খাওয়া হয়ে গেলে আয়ন কোলে তুলে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, আমার দুধের সন্তানকে দুদিনে কি জাদু করলো, বউ ছাড়া কিছু বুঝে না। আর নদী এত সহজে রাফিকে ভুলে গেল। চুপ থাকো। নদী রাফিকে ভুলে যে আয়ানকে গ্রহণ করেছে, এটাই আলহামদুলিল্লাহ। দুজন সুখে থাকলে আমাদেরই তো ভালো। তাই বলে আমার ছোট সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিবে? থামো তো, দূরে কই সরিয়ে দিল? তোমার ছেলে তোমার কাছেই তো আছে, তাই না? দুজন কথা বলতে লাগলো। রাফি রেগে চলে গেল। আয়ান নদী বসে থেকে হাসতে লাগলো। রাফি ওদের হাসির শব্দে হাত মুঠো করে ফেল, নিজের রুমে চলে গেল। নদী আয়নের মাথার চুল হালকা নেড়ে দিয়ে বলে, এইটুকু ছেলের এত বুদ্ধি কই থেকে আসে? মনে হচ্ছে বিয়ে করে মাথায় বুদ্ধি বাড়ছে। ফাজিল, আমার অনেক ভালো লাগছে। রাফির মুখটা দেখার মতো ছিল। আচ্ছা যাও ঘুমাও, আমি নিয়ে ঘুমিয়ে পড়ি। দরজা লাগিয়ে দিয়ে আসো। আচ্ছা। আয়ন দরজা লাগিয়ে দিয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে নদী নিচে বালিশ ফেলতে যাবে। আয়ন বলে ওঠে, তোমার মাথায় ব্রেন কি হাঁটুতে চলে গেছে নাকি? মানে? 2 ঘন্টা আগে তোমার সব দেখা আমার শেষ, স্পর্শ করা শেষ, সেখানে এখন আবার নাটক করে নিচে কেন শুতে হবে? ফাজিল চুপ করো, যখন ভুলতে নেই তখন বাল মনে করিয়ে দিস। নদীর কথা শুনে আয়ন লাইট অফ করে নদী ডিম লাইট জ্বালিয়ে দিল। আয়ন নদীর কাছে গিয়ে পেটে হাত দিয়ে ধরে খাটের উপরে ফেলে দিয়ে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নদী বলে ওঠে, আয়ন ছাড়ো, রাগ হচ্ছে কিন্তু। আয়ন ঠোঁটে চুমু দিয়ে বলে, ঘুমাও। আমায় জড়িয়ে না ধরলে ঘুম হয় না। তোমার জন্য কোলবালিশটা দূরে। আমি তোর কোলবালিশ নাকি? যত কথা বলবে তত কিস হবে, তাই কিস খেতে না চাইলে চুপ থাকো। আয়নের কথা শুনে নদী চুপ করে শুয়ে থাকলো। আয়ন নদীর উপরে হাত তুলে দিয়ে ঘুমিয়ে গেল। এভাবেই 1 মাস চলে গেল। বউ, তুমি কয়দিন উপরতলায় থাকবে? 1 মাস আর পরীক্ষার ভালোভাবে দিও। ওকে, যাও গা। এই 1 মাসে যা পড়িয়েছি এতে মনে হয় না খারাপ হবে পরীক্ষা। খারাপ হইলে তোমার খবর আছে। ইনশাল্লাহ ভালোই হবে। তুমি আমাকে আজকে নিয়ে যাবে না? তোমার আম্মু নিয়ে যাবে। উনি ভেবে নিয়েছে আমি তোমাকে তার থেকে দূরে রেখেছি, তাই এই 1 মাস তুমি আমার থেকে দূরে তার সাথে থাকো। সেই নিয়ে যাবে, নিয়ে আসবে। ও আচ্ছা। নদী লাগেজ নিয়ে চলে গেল। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে গিয়ে আয়নের আম্মু আয়নকে নিয়ে চলে গেল। আয়নুর আম্মুর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়নের আম্মু বলে ওঠে, কিছু হয়েছে? আম্মু, নদীকে তুমি সহ্য কেন করতে পারছো না? আবার ওই নদীর নাম নিচ্ছিস? দেখ, আমার সামনে নদীর নাম তুলবি না। আয়নুর আম্মুকে কিছু বলল না। আয়নকে পরীক্ষার হলে নিয়ে গেলে আয়ন সিএনজি থেকে নামলে দেখে তুলির আম্মু তুলিকে নিয়ে এসেছে। আয়নের আম্মু তুলির আম্মু সামনাসামনি হইলে আয়নের আম্মু অন্যদিকে ঘুরে বসলো। তুলির আম্মু অন্য জায়গায় বসে পড়ল। তুলি আয়ন চলে গেল। দুজন পরীক্ষার হলে গিয়ে কথা বলতে লাগলো। পরীক্ষা শুরু হলে পরীক্ষা দিতে লাগলো। একটা দিকে পরীক্ষা শেষ হলে আয়ন তুলি বের হয়ে গেল। আয়ন ওর আম্মুর কাছে চলে গেল। তুলি ওর আম্মুর সাথে চলে গেল। 4 জন গাড়ির অপেক্ষা করতে লাগলো। সিএনজি এসে থামলে দুজন থামাই উঠে গেল। নদীর আম্মু বলে ওঠে, আমি আগে থামিয়েছি, তাই এইটাতে আমি যাব। আমিও থামিয়েছি। দুজন ঝগড়া লাগার আগে তুলি আয়ন দুজনকে টেনে অন্য গাড়িতে তুলে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, ওই মহিলা পায়ে পাড়া দিয়ে খালি ঝগড়া করতে আসে, আর তুই নিজের শাশুড়ির দিকে খুব টানোস, তাই না? আমার থেকে ওই আপন হয়ে গেছে। আমি আবার কি করলাম আর কখন বা টানলাম? চুপ কর। আয়ন ভেবাচাকা খেয়ে বসে থাকলো। আয়নের আম্মু বিড়বিড় করে অনেক ধরনের কথা বলতে লাগলো। দুজন বাসার সামনে নামলে আয়নের আম্মু ভাড়া দিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। নদীর আম্মু ভেঙচি দিয়ে চলে গেল তুলিকে নিয়ে। আয়ন বাসায় চলে গেলে রূপা বলে ওঠে, পরীক্ষা কেমন দিলে ভাই? ভালো ভাবি। আম্মুর কি হয়েছে? আন্টির সাথে দেখা হয়েছিল, বাকিটা বুঝে নেন। ও বুঝছি, যাও ফ্রেশ হয়ে আসো, খেতে দেই। খাবো না, থাকেন। আয়ন রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। এদিকে নদীর আম্মু আয়নের আম্মুকে নিয়ে অনেক ধরনের কথা বলতে লাগলো। নদী চুপচাপ শুনতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, আর ওই বাড়িতে যাবি না, ওরা কোনো দিনও ভালো হবে না। সব দোষ তোর বাপের, বন্ধুর সাথে ভাগে সব করে আজ এই অবস্থা।
ধরলাম বিজনেস একসাথে বড় করছে, বাড়িটা কেন একসাথে করা লাগবে? ওদের মুখ দেখা লাগে, মেয়েটা জীবন শেষ করে দিলাম। আম্মু থামো না, রান্না করছি, খেয়ে নাও, যাও। কিভাবে খাবো? মেয়ের এই অবস্থা দেখে কি গলা দিয়ে খাবার নামতে চায় নাকি? ওকে, যা ইচ্ছা করো, আমি গেলাম। নদী রুমে চলে গেল। খাটে শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। নদী এই পাশ ওই পাশ হতে লাগলো। নদী উঠে পড়ল। আয়নের বাচ্চা কি করে? নিশ্চয়ই নাক ডেকে ঘুমাচ্ছে। কুত্তা বিড়াল একটা আমার ঘুম হারাম করে দিয়েছে। বিড়ালটার হাত শরীরের উপরে না থাকলে ঘুম আসছে না। উফ। নদী বিরক্ত হয়ে সোজা বারান্দায় চলে গেল। এইদিকে আয়ানের সন্ধ্যার দিকে ঘুম ভেঙে গেল। আয়ান উঠে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে বসে ভাবতে লাগলো। নদী কি করে? আমার কথা তো জীবনেও ভাবছে না, এটা নিশ্চিত। ছাদে আছে নাকি দেখে আসি তো। আয়ন সিঁড়ি বেয়ে উপরে যেতে নিলে নদীর আম্মুকে দেখে নিচে নেমে আসলো। আয়ন সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে চিপস বের করে খেতে লাগলো। পড়তে বসলো। পড়া শেষ করতে করতে 8টা বেজে গেল। নিচে গিয়ে আয়ন খাবার বেড়ে খেতে বসলো। খাবারগুলো নিয়ে নাড়চাড়া করতে লাগলো। এইদিকে সেমভাবে নদীও খাবারগুলো নাড়চাড়া করতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, কিরে, কতক্ষণ এভাবে খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করবি? খা বলছি। খাবো না, খাওয়াই দিলে খাবো। কি, তুই আবার নিজের হাত বাদ দিয়ে অন্যজনের হাতে কবে থেকে খাওয়া শিখলি? বুঝতে পারছি আয়নকে মিস করে। আয়ন তো এই 1 মাস খাওয়া দিয়েছে, সেই অভ্যাস হয়ে গেছে। চুপ কর, এদিকে আয়, আমি খাওয়াই দিই। নদীর আম্মু নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী হঠাৎ করে ওর আম্মুর দিকে তাকিয়ে আয়নকে ভেবে বলে ওঠে, ফাজিল, আমার এমন অবস্থা করছস, আমি এখন নিজের হাতে খেয়ে মজা পাচ্ছি না, ঘুমাতে পারছি না। ওই, কাকে কি বলস? নদীর আম্মুর কণ্ঠ শুনে নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে বলে। কই কি আম্মু, খাবো না। নদী পানি খেয়ে চলে গেল। এদিকে আয়ন বলে ওঠে, আর খাবো না। আয়ন হাত ধুয়ে চলে গেল। আয়নের আম্মু অবাক হয়ে তাকিয়ে থাকলো। আয়ন রুমে গিয়ে পড়তে বসলো। 2টা পর্যন্ত পড়ে আয়ন টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। আয়নের আম্মু এসে ডাক দিয়ে বলে, আয়ান খাটে গিয়ে ঘুমা। আয়ন নদীকে ভেবে চোখ খুলে বলে, নদী তুমি এসেছো? আয়ন কথাটা বলে ওর আম্মুকে দেখে উঠে সোজা খাটে গিয়ে ঘুমিয়ে গেল। আয়নের আম্মু কিছু না বলে চলে গেল। এদিকে নদী নাড়াচাড়া করতে লাগলো। একবার তুলির হাত তুলে দিতে লাগলো নিজের উপরে, আবার নামিয়ে দিতে লাগলো। নদীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। নদী উঠে বারান্দায় চলে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, আয়নের বাচ্চা কি আমাকে একটুও মিস করছে না নাকি? আমি যে সকালে আসলাম, একবারও তো আমার সাথে দেখা করতেও আসলো না, একবার জানাতেও আসলো না পরীক্ষা ভালো হয়েছে নাকি খারাপ। আর ওই কি ঘুমাচ্ছে নাকি আমাকে রেখে? আমি ঘুমাতে পারছি না, আর বদমাইশ নাক ডেকে নিশ্চয়ই ঘুমাচ্ছে। নদীর রাগ হতে লাগলো। নদী অনেকক্ষণ জেগে থাকলে ঘুম আসলে খাটে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে তুলির ডাকে ঘুম ভেঙে গেল। নদী উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে চলে গেল। এদিকে আয়নুর আম্মুর সাথে পরীক্ষার হলে চলে গেল। এভাবেই চলতে লাগলো। পরীক্ষা শেষ হয়ে গেল। আয়ন বাসার ভিতরে ঢুকতে দেখে রূপা ফ্লোরে পড়ে আছে। আয়ন দৌড়ে গিয়ে ধরলো। আয়নের আম্মু রূপাকে ধরে বলল, আয়ান রূপাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এখন তাড়াতাড়ি কর। আয়ান, তোমার ভাইয়াকে একটু কল দাও। আমার মনে হচ্ছে আমি হয়তো বাঁচবো না। রূপার কথা শুনে আয়নের আম্মুর বুকের ভিতর ধুক করে উঠল। রূপাকে ধরে আয়নের আম্মু মিলে তাড়াতাড়ি করে বের হইলে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। নদীর আম্মু উপর থেকে দেখলে নদীর আম্মুর কাছে গিয়ে বলল, শুনছো, বউডার ব্যথা উঠছে, তুমি গাড়িটা নিয়ে যাও। গাড়ির জন্য কতক্ষণ অপেক্ষা করবে? কি বলছো, চলো তো। নদীর আব্বু আম্মু গাড়ি নিয়ে বের হয়ে নদীর আম্মু বলে ওঠে, আয়ান, বৌমাকে গাড়িতে তুলো, এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি করো। আয়নোর আম্মুর দিকে তাকাতেই আয়নের আম্মু রূপাকে গাড়িতে তুলে নেয়। আয়ন সামনে গিয়ে বসলো। নদীর আম্মু আয়নের আম্মু দুজন মিলে রূপাকে সান্ত্বনা দিতে লাগলো। রূপাকে নিয়ে হসপিটালে চলে গেল। আয়নের কলে রাফিও চলে আসলো। রাফি, তুলি, নদী আসলে বাচ্চার কান্না শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। নার্স বাবুকে নিয়ে আসলে রাফি কোলে নিয়ে চুমু খেলো। আয়নের আম্মু বলে ওঠে, আমার বৌমা ঠিক আছে তো ডাক্তার? আয়নের আম্মুর কথা শুনে ডাক্তার হেসে বলে, জি, দুইজন ঠিক আছে, দেখা করতে পারেন। ডাক্তার চলে গেল। সবাই ভিতরে ঢুকলো। আয়নের আম্মু নদীর আম্মু রূপার কাছে গেলে রূপা দুজনের হাত ধরে চুমু খেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিয়েন, আমার জন্য আপনাদের মাঝে এত ঝামেলা হয়েছে। আপনারা উপরে যেমন ব্যবহার করেন না কেন,
আপনার যে কতটা ভালো, বিপদে পড়ে বুঝতে পারলাম। আমার জন্য নদীর জীবনটা নষ্ট হয়ে গেল, অথচ আপনি কোনো কিছু না ভেবে আঙ্কেলকে নিয়ে আমাকে এখানে নিয়ে আসলেন। আর আপনি আমার উপর যত রাগারাগি করেন, আমার কষ্টতে আমি আপনাকে কাঁদতে দেখেছি। আমি বাবা মায়ের ভালোবাসা কখনোই পাই নাই। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমাকে ফেলে নতুন করে অন্য কাউকে নিয়ে সংসার পেতেছে, কখনোই আমার খোঁজ নাই। সবার লাথি গুড়ি খেয়ে আজ এত দূর এসেছি। রাফির সাথে আমার কলেজ থেকে পরিচয় হয়, ওইখান থেকে আমাদের রিলেশন শুরু হয়। বিশ্বাস করেন, নদীর সাথে এমন কিছু করছে আমি জানতাম না। নদী যেই দিন জানতে পারে সেই দিন আমিও জানতে পারি। দেখে ওকে এই বিষয়ে কথা বলছিলাম। রূপার কথা শুনে আয়নের আম্মু নদীর আম্মু কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, দূর বোকামে, কান্না কেন করছো? মা হয়ে কি সন্তানের বিপদের সময় না এসে থাকা যায় নাকি? আপনি আমাকে মেয়ে বলছেন? আজ থেকে আমার 3টা মেয়ে, কান্না করবে না একদম। আম্মু। রূপা নদীর আম্মুকে জড়িয়ে ধরলো। আয়নের আম্মু বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, মাশাআল্লাহ, একদম রাফির কপি। রাফিও ঠিক এমন হয়েছিল। জানিস রাফি, তুই যখন প্রথম হয়েছিলি তোর আব্বু খুশিতে এত কান্না করেছিল বলার মতো না। তোর আব্বু যদি জানতে পারে তোর ছেলে হয়েছে, খুশি হবে অনেক। তোর আব্বুকে কল দে। আমাকেও দেন, একা একা কোলে নিবেন নাকি? আমি তো নানি হই, তাই না? নদীর আম্মুর কথা শুনে রাফি রূপা হেসে দিল। নদীর আম্মু বাবুকে কোলে নিয়ে আদর করতে লাগলো। রাফি ওর আব্বুকে কল দিল। কল দিয়ে বলল, আব্বু। তাড়াতাড়ি বলো, আবার কোন বিপদে পড়েছো? বিপদে না পড়লে তো আর আমাকে কল দাও না। আব্বু, আই এম সরি। কি হয়েছে রাফি? তুই ঠিক আছিস বাবা? তোর কি হয়েছে আমাকে বল। আব্বু, আমি সম্পূর্ণ ঠিক আছি। আব্বু, আমি না বুঝে সেদিন তোমার উপরে হাত তুলতে নিয়েছিলাম। আমি এতটাই কুলাঙ্গার ছেলে আব্বু। আমার খুব অনুতপ্ত হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও আব্বু। আরে বোকা ছেলে, আমি তোর উপরে রেগে নাই। সত্যি করে বল, তোর কি হয়েছে? এইসব কেন বলছিস? আব্বু, আমি সত্যিই ঠিক আছি। আব্বু, তুমি দাদু হয়ে গেছো। রাফির কথা শুনে আয়নের আপু থমকে গেল। খুশিতে চোখে পানি চলে আসলো। আয়নের আপু বলে ওঠে, তোরা কোন হসপিটালে আছিস? আমি এখনই আসছি। আয়নের আপু হসপিটালের নাম বলে কল কেটে দিল। আয়নের আপুকে হসপিটালের নাম বলে কল কেটে দিল। সবাই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়ন কোলে নিয়ে নদীর কাছে গিয়ে বলে, দেখো, তোমাকে বলতেছে ছোট আম্মু আমাকে কোলে নাও, দেখো কিভাবে তোমার কাছে যেতে চাচ্ছে। নদী বাচ্চাটাকে কোলে নিলে নদীর চোখে পানি গড়িয়ে পড়লো। রাফির চোখের পানি গড়িয়ে পড়লো। নদী বাচ্চাটার কপালে চুমু দিয়ে তুলির কোলে দিয়ে চলে গেল। আর নদীর পিছনে যেতে নিলে রাফি বলে, যাস না, ওকে কাঁদতে দে। কিন্তু ও কষ্ট পেলে, কান্না করলে ওর মন হালকা হয়, না হইলে সারাদিন মেজাজ খিটখিটে থাকবে। রাফির কথাই আয়ন আর কিছু বলল না। 2 দিন পর রূপাকে রিলিজ করে দিলে আয়ন রাফি রূপাকে বাবুকে নিতে চলে আসে। আয়ন বাচ্চাটার সাথে খেলা করতে লাগলো। 3 জন বাচ্চাটাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আয়ন যেতে নিবে তখন দেখে নদী বাসার ভিতরে ঢুকলো। আয়নের আপু আয়নের কোল থেকে বাবুকে কোলে নিল। আয়নের আম্মু বলে ওঠে, রাফি, রূপাকে নিয়ে রুমে যাও। রাফি। হ্যাঁ। রূপাকে রাফি বসিয়ে দিয়ে নদীর দিকে যেতে নিল। নদীর চোখ সরিয়ে নিল। রাফি হুট করে নদীর পায়ের সামনে বসে বলল, নদী, আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমি রাখি নাই। নদী, আমি মানছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। নদী, আমি মিথ্যা বলবো না। আমি এখন রিয়েলাইজ করতে পারছি আমি যা করেছি সব কিছুই ভুল ছিল। রাফি নদীকে আর কিছু বলতে যাবে, সাথে সাথে রাফিকে থামিয়ে দিয়ে বলে, তোমার উপরে আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি আমাকে ছেড়ে না দিলে আমি আয়নের মতো হাজবেন্ড পেতাম না। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি আয়নের মতো স্বামী পেয়েছি। প্রতিটা মেয়ের যেমন স্বামী চাই সব কিছু আয়নের মাঝে আছে। তোমার সাথে বিয়ে হইলে জীবনেও সুখী হইতাম না। আমি আর ওইসব নিয়ে ভাবি না। তোমার কাছে একটাই অনুরোধ, সন্তান স্ত্রীকে নিয়ে সুখে থাকো, আর কখনো লোভে পড়ে কাউকে ধোকা দিও না। নদী, আই এম সরি। ভাইয়া, তোমাকে হয়তো রাগ নাই,
ওই রেগে কথা বললে তোমাকে তুই বলতো, তুমি বলতো না। এই 1 মাসে ওনাকে যতটা চিনেছি, উনি রাগ করলে তুই বলে, আর মন থেকে কিছু করলে তুমি বলে। আয়নের কথা শুনে নদী অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, 2 বছরের রিলেশনে রাফি আমার কোনো কিছু বুঝতে পারলো না। আমি অভিমান করি কখন, রাগ করি কখন, আর তুমি 1 মাসে বুঝে গেলে। আমার বউ কি পছন্দ করে না সব আমার মুখস্থ হয়ে গেছে। আমিও জানি আয়ান সাহেব কখন কি করে। তাই নাকি? হুম। আন্টি আম্মু সবাই তো যার যার ভুল বোঝা শুধরে নিল, আপনারা দুইজন এক হয়ে যান না। আপনাদের এমন আলাদা দেখতে ভালো লাগে না। আপনার আগে কত ভালো ছিলেন। আপনারা কি আসলে দুইজন একে অপরকে ছাড়া ভালো আছেন? তোমার আম্মু ইচ্ছে করে আমার পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করে, সেখানে আমার কি দোষ? আমি ইচ্ছে করি নাকি আপনি ইচ্ছে করে ঝগড়া করেন? আরে বাবা, কেউ ইচ্ছে করে ঝগড়া করে না। আমি সবার সাথে ঝগড়া লাগিয়ে দেই। এইবার তো দুইজন এক হয়ে যান। তুলি আয়নের আম্মু নদীর আম্মুকে সামনাসামনি দাঁড় করিয়ে দিল। দুজন আমতা আমতা করলে পরে দুজন সরি বলে ওঠে। সবাই খুশি হয়ে গেল। দুজন একে অপরকে জড়িয়ে ধরলো। হঠাৎ করে বাসার ভিতরে কয়েকজন মানুষ আসলে সবাই অবাক হয়ে গেল। রাইসাকে দেখে আয়ন তুলি চমকে গেল। হাই আয়ান, কেমন আছো? আমাকে তো ভুলে গেছো নাকি? আপনি এখানে কি করেন? তোমাকে আমার করে নেওয়ার জন্য আব্বু আম্মুকে নিয়ে এসেছি। আব্বু আম্মু এই আয়ান, আব্বু আম্মু ওই আয়ান, আর ওনার আব্বু আম্মু, আন্টি আঙ্কেল আমার আম্মু ও আপু। আসসালামু আলাইকুম ভাই ভাবি, আপনারা বসেন। আয়নের আম্মু রাইসাদের বসতে দিল। তুলি আয়নের কাছে এসে কানে কানে বলে, আয়ান, আপু যা বললো আমার মনে হয় ঝড় উঠবে। আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনাদের মেয়েটা অনেক সুইট। আগে আমাদের বাসায় খুব আসতো। 1 মাস ধরে কোনো খোঁজ খবর নাই। রাইসা কোথায় ছিলে? আন্টি লন্ডন চলে গিয়েছিলাম হুট করে, কাউকে কিছু বলতে পারিনি। ও আচ্ছা। রহিমা? রহিমাকে ইশারা করে চা বিস্কিট ফল মিষ্টি সব নিয়ে আসতে চলে গেল। নদীর সাথে কথা বলে নদী সব কিছুর ব্যবস্থা করে নিয়ে এসে টেবিল উপর রাখতে শুনতে পেল রাইসার আব্বু বলতে লাগলো, আমার মেয়েটা অনেক পাগলামি করছিল, উপায় না পেয়ে এখানে আসতে বাধ্য হইলাম। আমার মেয়ে আপনার ছোট ছেলেকে ভালোবাসে। আমি জানি আপনার ছেলে আমার মেয়ের থেকে অনেক ছোট, বাট আপনি চিন্তা করবেন না। আমি চাচ্ছি বিয়েটা হয়ে গেলে রাইসা আমাদের সাথে থাকবে, আপনাদের এখানে আসবে। আয়ানের ইন্টার পরীক্ষার পর অনুষ্ঠান করে তুলে দিব আমার মেয়েকে। নদীর কথাগুলো শুনে বলে ওঠে, আরে বাহ, ওনার সাথে আয়ানকে অনেক সুন্দর মানাবে। সত্যি? রাইসা আয়নের হাত ধরে নদীর দাঁতে দাঁত চেপে বলে, জুটিটা অসাধারণ। আঙ্কেল আন্টি বিয়েটা দিয়ে দেন। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আয়ন রাইসার হাত সরিয়ে দিয়ে বলে, উফ আপু ছাড়েন তো। আঙ্কেল আন্টি দুঃখিত, আমার বিয়াদবি মাফ করবেন। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। আয়নের কথা শুনে রাইসা বলে ওঠে, আয়ান এসব কি বলো? কাকে বিয়ে করছো? দেখো আয়ান, আমি কি করতে পারি ভালো করে জানো। আব্বু আম্মুকে অনেক কষ্টে রাজি করিয়েছি। আপু আমি মিথ্যা বলছি না। যে মেয়েটা বললো আমাদের জুটিটা সুন্দর, ওইটা আমার বউ। আয়নের কথা শুনে রাইসা হাসতে লাগলো। আব্বু রেগে যেও না, ওটা মিথ্যা। উনি নদী আপু, আমি ওনাকে চিনি, রাফি ভাইয়ের গার্লফ্রেন্ড। আয়ান মজা করছো? না, আয়ান সত্যি কথা বলছে। নদী আয়ানের স্ত্রী, আর আমার স্ত্রী এইটা, আর এই ছেলেও হয়েছে দেখো। রাইসা রাফির কথা শুনে কয়েক পা পিছিয়ে গেল। আয়নের আম্মু বলে, ওরা সত্যি বলছে, নদী আয়ানের স্ত্রী, রাফির স্ত্রী ওইটা। 1 মাসের ভিতরে এত কিছু কিভাবে সম্ভব? আমি তোমাকে সবকিছু বলছি। আয়নের আব্বু সবকিছু খুলে বলল। রাইসা কান্না করতে লাগলো। রাইসা আয়নকে জড়িয়ে ধরে বলে, আমার অনেক দেরি হয়ে গেছে। তোমাকে আমি পেলাম না দেখে তোমার ক্ষতি আমি কখনোই চাইবো না। আমি তোমাদের জন্য দোয়া করব, তোমরা সুখে সংসার করো। নদী আপুকে কষ্ট দিও না, উনি অনেক বড় ধাক্কা খেয়েছে, তাকে আর তুমি ঠকাও না। রাইসা কথাগুলো বলে আয়নের গালে চুমু দিয়ে আয়নকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আয়নের মায়া লাগলে কিছু বললো না। রাইসার আব্বু আম্মু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নদী আয়নের কাছে এসে ওর গালগুলো মুছতে লাগলো। আয়ন বলতে লাগলো, কি করছো? ওই মেয়ের কিস মজা লাগছে নাকি? আরে আমি আবার কখন বললাম? চল সাবান দিয়ে ধুয়ে নিবি গাল।
চল। নদীর কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। নদী আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। সবাই হেসে দিল। নদীর আম্মু বলে, আমার মেয়েটা 1 মাসের ভিতরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আয়নকে ছাড়া কিছু বোঝে না। এই 1 মাস ঠিকমতো খাওয়া না, ঘুমানো না। আয়ানের সেম অবস্থা। আপনার ভয়ে উপর তলায় গিয়েও ভয়ে নিচে নেমে আসতে ওর কাণ্ড দেখে হাসি আসতো, মায়াও লাগতো। দয়া করে আর কেউ ওদের দূরে রাখেন না। দোয়া করি আমার ছেলে বৌমা সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই মিলে কথা বলতে লাগলো। আয়নকে নদী রুমে নিয়ে গেলে আয়ন টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, বউয়ের বাচ্চা 1 মাস ঘুম নাই, খাওয়া নাই ঠিক মতো, আমাকে কি একটু মিস করেন নাই নাকি? এই আমি বলবো এগুলো তুমি কেন বলো? মিস করছো আমাকে? অনেক, বাট তুমি তো একবারও আমার সাথে দেখা করতে গেলে না। আরে অনেকবার চেষ্টা করছি, বাট তোমার আম্মুকে দেখে ভয়ে দৌড়ে চলে এসেছি। আমারও অনেক কষ্ট হচ্ছিল। আমি তো ভেবেছিলাম আমি এসেছি তুমি খুশি হয়েছো। দেখ বউ ছাড়া কি কিছু ভালো লাগে নাকি? আমার অনেক ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়বো। তুমি আমাকে জড়িয়ে ধরবে? ঠিক আছে বেবি। আয়ন নদীকে শুইয়ে দিয়ে দুষ্টামির হাসি দিয়ে নদীর উপর ঝাঁপিয়ে পড়ে। নদী ছাড়ানোর চেষ্টা করলে নদীকে বলে, যা, আদর করবো না, খালি বাধা দেয়। আয়ন উঠতে যাবে। নদীর টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, বলে আমার বাচ্চার বাবাটা বুঝি রাগ করেছে। একটু একটু ওয়েট, সব রাগ ভেঙে দেই। নদী কথাগুলো বলে আয়নের উপরে ঝাঁপিয়ে পড়ে দুজনেই হেসে একে অপরকে আদর করতে লাগলো। বাকিটা ইতিহাস। এতে খুশি হয়ে লাভ নেই, সিঙ্গেল মানুষ আপনি, ভুলে যায়েন না।